হুগলি জেলার কাঁটাপুকুর অঞ্চলের এক সম্ভ্রান্ত বনেদি বাড়িতে বিয়ের মৌসুম শুরু হয়েছে। বিয়ের তোড়জোড় চলছে জোর কদমে। সে এক বিশাল এলাহি ব্যাপার। আর হবে নাই বা কেন? রায়বাড়ির বড় মেয়ে লাবণীর বিয়ে বলে কথা। লাবণীর বিয়ে ঠিক হয় তারই পছন্দ করা এক সুপাত্রের সাথে। পাত্রের নাম অর্কদীপ সেন। তিনি পেশায় একজন চিকিৎসক। রায়বাড়ির সবার চিকিৎসা তিনিই করে থাকেন। সেই সুবাদেই লাবণীর সাথে তার পরিচয়। রায় পরিবারের সদস্য সংখ্যা খুব একটা বেশি না হলেও কম বলাও যায় না। এই রায়বাড়ির সৃষ্টিকর্তা অলোক রায়ের দুই সন্তান, কদুলিওয়ালা মজুমদার আর পিনাকি রঞ্জন রায়। কদুলিওয়ালা মজুমদারের বিবাহের পর তিনি বীরভূম জেলায় চলে যান এবং এই রায়বাড়ির মালিক হন পিনাকি রঞ্জন রায়। কিন্তু পিনাকি রঞ্জন রায় স্বর্গীয় হওয়ার পর তার স্ত্রী নীলাঞ্জনা রায় এই বাড়ির মালকিন হন, অর্থাৎ এই বাড়ির আদরের ঠাম্মি। নীলাঞ্জনা রায়ের বড় ছেলে প্রান্তিক ও তার স্ত্রী জাহ্নবী এবং তাদের একমাত্র কন্যা লাবণী অর্থাৎ লাবু। নীলাঞ্জনা রায়ের মেজ ছেলে অনিরুদ্ধ এবং তার স্ত্রী উর্মিলা এবং তাদের একমাত্র পুত্র কুশল ওরফে কুশ। নীলাঞ্জনা রায়ের একমাত্র ছোট মেয়ে রায়পূর্ণা ও তার স্বামী ঋষভ এবং তাদের একমাত্র পুত্র সুবর্ণ। তবে বর্তমানে রায়পূর্ণা বিবাহিত থাকায় সে বর্ধমানে অর্থাৎ তার শ্বশুর বাড়িতে থাকে। বিয়ের অনুষ্ঠানের জন্য বিশাল বড় বাড়ির চারিদিকে ফুল, আলো ও নানান রকম সজ্জিত জিনিস দিয়ে সাজানোর কাজ চলছে জোর কদমে। আশীর্বাদ ও আইবুড়ো ভাত পর্বের আগের দিন বাড়িতে উপস্থিত হন কদুলিওয়ালা মজুমদার ও তার আদরের নাতনি জুঁই। এছাড়াও উপস্থিত হন নীলাঞ্জনা রায়ের একমাত্র বোন ঈশানী ও তার ছেলে নীলাভ এবং তার স্ত্রী কেতকী ও তাদের ছেলে রাহুল। এছাড়াও আসেন নীলাঞ্জনা রায়ের মেয়ে, জামাই ও নাতি অর্থাৎ রায়পূর্ণা, ঋষভ ও সুবর্ণ এবং লাবণীর একমাত্র প্রিয় বান্ধবী স্রোতস্বিনী ব্যানার্জি ও তার স্বামী মৈনাক ব্যানার্জি। তো এই হলো সবার পরিচয় পর্ব। এবার আসল কাহিনী শুরু করা যাক। আশীর্বাদের আগের দিন রাতে সবাই মিলে প্রিয় ঠাম্মির ঘরে বেশ আড্ডা জমিয়েছে। বিয়ের অনুষ্ঠান সংক্রান্ত কিছু আলোচনা ও তার সাথে হাসি, মজা এবং শেষ মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আকর্ষণীয় জিনিস গয়নার প্রস্তুতি পর্ব চলছে। বাড়ির বড় মেয়ে লাবণী অর্থাৎ লাবুর বিয়েতে তার বাবা মা হিসেবে প্রান্তিক ও জাহ্নবী কিছু গয়না গড়িয়ে রাখলেও ঠাম্মি বংশ পরম্পরা অনুযায়ী বিশেষ একটি গয়না লাবুর জন্য যত্ন সহকারে রেখেছেন। সেই বিশেষ গয়নাটি হল খুব সুন্দর কারুকার্য করা একটি সোনার মুকুট, যার বর্তমান মূল্য প্রায় ৫-৬ লক্ষ টাকা তো বটেই। রায়বাড়ির বহু প্রচলিত একটি নিয়ম ছিল, পরিবারের বড় পুত্র সন্তানের বিবাহের সময় তার স্ত্রীকে সোনার মুকুট দেওয়া হবে। ওই মুকুটটা বংশ পরম্পরা অনুযায়ী পরবর্তী প্রজন্মের মধ্যে যে সব থেকে বড় পুত্র সন্তান তার বিবাহের সময় তার বউয়ের কাছে চলে যায়। এইভাবেই পিনাকি রঞ্জন রায়ের পিতা অলোক রায় তার সবচেয়ে বড় সন্তান হিসেবে মেয়ে কদুলিওয়ালা বড় হলেও পুত্র সন্তান হিসেবে পিনাকি রঞ্জন রায় বিয়ে করলে তার বউ নীলাঞ্জনা রায়কেই দিয়ে যান সোনার মুকুট। আশীর্বাদের সময় মুকুট দিয়ে আশীর্বাদ করার আগে শাড়ির সাথে গয়না পরিয়ে একবার ট্রায়াল দেওয়ার জন্যই ঠাম্মির নির্দেশে জাহ্নবী আলমারি থেকে সোনার গয়না বার করে। এমন সময় ঘরে উপস্থিত হয় স্রোতস্বিনী ও মৈনাক। আসতে পারি? আরে তুই আয় আয়, ভেতরে আয়। মৈনাক দা এসো। কি রে স্রোত, তাড়াতাড়ি আসবি বলে এত দেরিতে এলি? তুই তো জানিসই তোর মৈনাকদা একটা কেস পেলে হয়, সেটা যতক্ষণ না সলভ করবে ততক্ষণ তো তিনি কোথাও নড়বেনই না। এর মধ্যে কদুলিওয়ালা পিসি দিদা বলে উঠলেন, কেস? হ্যাঁ গো পিসি দিদা, আমাদের জামাইবাবু মৈনাক দা, মানে আমি দাদাই বলি, সে যে মস্ত বড় নাম করা গোয়েন্দা, আর আমার প্রিয় বান্ধবী এই যে স্রোত, সে তার অ্যাসিস্ট্যান্ট। ও ও, তা স্বামী স্ত্রী দুজনেই তাহলে একই পেশায় নিযুক্ত? হ্যাঁ। তখন মৈনাক বলে, ও আচ্ছা, আমি তাহলে নিচে যাই,
এই মহিলা মহলে থেকে আমার তো কোনো কাজ নেই, তার থেকে নিচে ডেকোরেশনের দিকটা ঠিকঠাক হচ্ছে কিনা গিয়ে বরঞ্চ দেখি তাহলে। হ্যাঁ, আপনি গিয়ে দেখলে তো খুবই ভালো হয়। বাকিরাও সবাই নিচেই আছেন। মৈনাক নিচে চলে যাওয়ার পর স্রোত লাবুর পাশে বসে। ঠাম্মির নির্দেশে উর্মিলা ততক্ষণে এক কাঠের কারুকার্য করা বাক্স নিয়ে বিছানায় উপস্থিত। সেই বাক্সটি খুলে সব গয়নার সাথে সেই বিশেষ মুকুটটিও বার করেন তিনি। লাবুর গায়ে শাড়িটি ফেলে এক এক করে সব গয়না পরিয়ে শেষে মাথায় রাজকীয় মুকুট পরান তিনি। বাহ লাবু, তোকে তো পুরো রাজকন্যা লাগছে এই মুকুট পরে। এই কথার উত্তরে লাবু কিছু বলার আগেই কদুলিওয়ালা পিসিদিদা বলে ওঠেন, কালে কালে আর কত কি দেখবো রে নীলু। আমি তো জানতাম এই মুকুট একমাত্র প্রাপ্য এই বাড়ির বড় নাত বউয়ের। তা না হলে এই বাড়ির বড় মেয়ে হিসেবে তো আমারই পাওয়ার অধিকার ছিল রে এই মুকুট। আরে আরে ও উর্মিলা, হ্যাঁ তুই কিছু বললি না রে এই ব্যাপারে? ওরে ওরে তোর ছেলেই তো এই বাড়ির বড় ছেলে, তোর বৌমার মাথায় এই মুকুট চড়ার কথা, কিন্তু নীলুর মেয়ের মাথায় এই মুকুট চড়ছে কি করে? হ্যাঁ দেখো দিদি, তোমার ভাই গত হওয়ার পর আমি এই নিয়ম পরিবর্তন করেছি। এত বছর বাড়ির ছেলেরাই এই মুকুটের অধিকার পেয়েছে, কিন্তু তুমি ভেবে দেখো তো, মেয়েরা কি দোষ করেছে যে তারা বংশ পরম্পরা ভাবে এই মুকুট থেকে অধিকারহীন হয়ে থাকবে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এইবার থেকে পুত্র সন্তান বড় হলেই নয়, পরবর্তী প্রজন্মের যে সবচেয়ে বড় সন্তান তার বিয়েতেই সোনার মুকুট দেয়া হবে। এই বাড়ির এই প্রজন্মের সবচেয়ে বড় সন্তান লাবু, তাই এই মুকুট লাবুর প্রাপ্য। ও তা উর্মি, তোর তো দেখছি আমার মতনই পোড়া কপাল রে। তোর ছেলের ভাগ্যে যে লবডঙ্কা জুটলো। তা কেন হবে দিদি? আমার কাছে লাবু আর কুশ দুজনেই সমান। কুশ এখন অনেক ছোট, ওর বিয়ে এখনো ঢের দেরি। তবে আমি ওর বউয়ের জন্য একটি মুকুট গড়িয়ে রেখে যাব, যেটা শুধুমাত্র আমার নাত বউয়ের প্রাপ্য থাকবে। জাহ্নবী ও উর্মিলা দুজনই চুপ করে থাকে। কদুলিওয়ালা আর কিছু না বলেই মুখটা পানসে করে চুপ হয়ে যায়। এই সবেতেই অনেক রাত হয়ে যায়। ঠাম্মির রাত্রিরের খাবারের সময় হয়ে এলে সবাই নিচে যাওয়ার কথা বলে, তাই লাবু সব গয়নাগুলো খুলে বাস্কে রাখে। সেই বাস্কে চাবি দিয়ে উর্মিলা আলমারিতে তুলে রেখে নীলাঞ্জনার হাতে চাবি দিয়ে সবাই একসাথে নিচে চলে যায়। পরের দিন সকালে আশীর্বাদের সময় এগিয়ে আসে। লাবু শাড়ি গয়না পরে তৈরি হয়ে গেলেও সাজটা যেন অসম্পূর্ণ থেকে যায়, আর সেটা নজরে পড়ে ঠাম্মির চোখে। তাই তিনি উর্মিলাকে বলেন আলমারি থেকে মুকুটটা নিয়ে এসে লাবুর মাথায় পরিয়ে দিতে। উর্মিলা কথা মতন ঠাম্মির ঘরে গিয়ে আলমারির ভেতরে থাকা বাক্সটা খুলে দেখেন সব গয়না থাকলেও মুকুট নেই। তিনি লাবুর ঘরে এসে ঠাম্মিকে জানায় সে কথা। বাড়ির ঐতিহ্যের মুকুট আলমারির বাক্স থেকে উধাও। এই কথা শুনে পুরো রায়বাড়িতে যেন বাজ পড়ে যায়। সেই মুহূর্তে সবাইকে সামলে স্রোত বলে, আপনারা সবাই প্লিজ একটু শান্ত হন। এইভাবে উত্তেজিত হয়ে পড়লে সমস্যার সমাধান হবে না। দেখুন, রাত্রে বাড়ির ভেতরে অর্থাৎ দোতলার ঘরে কেউ ঢোকেনি, এটা আমরা নিশ্চিত। তার কারণ মুকুটটা আলমারিতে রাখার পর ঘর থেকে ঠাম্মি কোথাও বেরোয়নি, তাই ওই ঘরে বাইরের কেউ ঢোকেনি। তাই আমি হলপ করে বলতে পারি বাড়ির জিনিস বাড়িতেই আছে। বাড়িতে থাকলে বাড়ির জিনিস গেলটা কোথায়? আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে দিন এই ঘটনাটা ঘটতে হলো। এখন আমি কি যে করব? হ্যাঁ, স্রোত একদম ঠিক কথাই বলেছে।
সবার প্রথমে আমাদের বাড়ির প্রত্যেকটা জায়গায় প্রতিটা ঘর সার্চ করে দেখতে হবে, কোথাও না কোথাও ঠিক পাওয়া যাবেই। ইতিমধ্যে বরযাত্রী অর্থাৎ সেনবাড়ির সকল সদস্য বাড়িতে উপস্থিত হন। সেই সময় ঠাম্মি বললেন, এখন কি হবে? মেয়েটাকে আমি কি দিয়ে আশীর্বাদ করব? আশীর্বাদে তো ভালোবাসাটাই আসল ঠাম্মি। আপনি এখন আপনার ভালোবাসা স্নেহ দিয়েই লাবুকে আশীর্বাদ করুন। আশীর্বাদ ও আইবুড়ো ভাত অনুষ্ঠান পর্ব শেষ হলে আমি নিজে দায়িত্ব নিচ্ছি মুকুট খুঁজে বার করার। অসংখ্য ধন্যবাদ তোমায় মৈনাকদা, তুমি দায়িত্ব নিলে আর আমি নিশ্চিত হলাম। তাছাড়া আমার তোমার আর স্রোতের ওপর সম্পূর্ণ আস্থা আছে। আমি জানি তুমি ঠিকই পারবে মুকুটটা খুঁজে বার করতে। এরই মধ্যে কদলীবালা পিসিদিদা বললেন, তা তুই কি করে এতটা নিশ্চিত হচ্ছিস লাবু যে উনি পারবেন মুকুট খুঁজে বের করতে? উনি এই বাড়ির অতিথি। এই কাল রাতে কবে এসেছেন? ওনারা যখন এলেন তখন তো আমিও নীলুর ঘরে ছিলাম নাকি? হ্যাঁ, ওই ঘরে আমরা পরিবারের সদস্য বাদে ওনারা দুজন বাইরের লোক উপস্থিত ছিলেন, এটা ভুলে যাস না। এই কথা শুনে স্রোত কিছু বলতে গেলে মৈনাক ইশারায় বাধা দিয়ে বলে, হ্যাঁ, আমরা জানি তো আমরা বাইরের লোক, তাই তো বললাম প্রতিটা ঘর সার্চ করে দেখার কথা। আর সার্চ করার সময় বাড়ির প্রত্যেকে এক জায়গায় আমরা উপস্থিত থাকব, তাই খুব সহজেই দেখা যাবে আমাদের ঘরে মুকুট আছে নাকি অন্য কারোর ঘরে। কি সবাই রাজি তো? মৈনাকের কথায় বাড়ির সবাই সহমত পোষণ করলেন। আশীর্বাদ ও আইবুড়ো ভাত পর্ব শেষে বরযাত্রী সবাই বিদায় নিলে শুরু হয় সার্চিং। মৈনাক ও স্রোত একে একে সবার ঘর সার্চ করল। প্রথমে নীলাঞ্জনা, তারপর কদলীবালা, রায়পূর্ণা, লাবু, মৈনাকদের নিজেদের ঘর, জাহ্নবী ও শেষে উর্মিলার। প্রতিজনের ঘরের প্রত্যেকটি জায়গা খুঁটিয়ে দেখা হয়েছে। খাট, ড্রেসিং টেবিল, আলমারি, লাগেজ কোথাও বাদ যায়নি। শেষে উর্মিলার ঘর সার্চ করলে উর্মিলার ঘরের আলমারিতে থাকা একটা শাড়ির ভাঁজে পাওয়া যায় সেই মহামূল্যবান সম্পদ, রায়বাড়ির ঐতিহ্যের সোনার মুকুট। বাড়ির সবাই হতবাক হয়ে যায় কাণ্ড দেখে। স্রোত আর আমি বলেছিলাম তো যে মুকুট বাড়ি থেকে কোথাও যায়নি। দেখলেন তো, সত্যি তাই হলো। আমার কথা আমি রেখেছি। লাবুর বিয়ের আগেই আমি মুকুট খুঁজে বার করে দিতে পেরেছি। এবার আপনারা সবাই চিন্তামুক্ত হন ও বিয়ের তোড়জোড় শুরু করুন, আর কোনো ভয় নেই। এরই মধ্যে কেতকী বলেন, সেন তো নয় বুঝলুম যে মুকুট পাওয়া গেল, আর কোনো ভয় নেই, কিন্তু একটা খটকা যে থেকেই যাচ্ছে। কি খটকা? মুকুটটা মাসির ঘর থেকে উর্মিলাদের ঘরে কি করে এলো? না মানে মুকুটের তো আর হাত পা গজাতে পারে না, তাই না? পাখাও নেই যে নিজে নিজেই এ ঘর থেকে ও ঘরে চলে আসবে, তাই না? মানে কেমন একটা যেন সন্দেহর গন্ধ পাচ্ছি। কেতকী, এসব কি বলছো তুমি? এই কথার মানে কি? কথাটা খুব একটা খারাপ কিন্তু কেতকী বৌদি বলেননি। ঠাম্মির ঘর থেকে তোমার ঘরে কি করে গেল মুকুটটা? হ্যাঁ ঠিকই তো, মুকুট পাওয়ার আনন্দে তো মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল কথাটা। আমি সত্যি সেটা জানি না, আমি তো নিজেই অবাক হয়ে গেছি মুকুটটা আমার ঘরে দেখে। কথাই আছে না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। তুমি তো দেখছি তাই করবার চেষ্টা করছো ভাই। কি আশ্চর্য, আপনি এইভাবে ছোট কাকির সাথে কেন কথা বলছেন? না মানে ওনার ঘর থেকে মুকুট পাওয়া গেছে মানে উনিই যে মুকুট সরিয়েছেন, তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমি এই মুকুট সরাইনি, বিশ্বাস করুন আপনারা। আমি কেন সরাবো মুকুট? আমি এই বাড়ির বউ। মুকুট সরানোর উদ্দেশ্য থাকলে অনেকদিন আগেই সরিয়ে ফেলতে পারতাম। লাবুর বিয়ের আগের দিন বাড়ি ভর্তি লোকজনের মাঝে সরাতাম না? তাহলে তোর ঘর থেকে মুকুট পাওয়া গেল কি করে? বল বল উর্মি বল। এই জন্যই বলি মুকুট নিয়ে তোর কোনো আফসোস বা কথা নেই কেন?
এখন তো দেখছি সর্ষের মধ্যেই ভূত। তুমি এসব কি বলছো পিসি দিদা? ছোট কাকি কোনোদিনও এই কাজ করতে পারে না। মা, বাবা, কাকাই, ঠাম্মি, তোমরা কেউ কিছু বলছো না কেন? এরপর সবাই একে একে বললেন তারা কোনোদিন এই কথা বিশ্বাস করবেন না যে উর্মিলা এই জঘন্য কাজটি করে থাকতে পারে। এরপর কেতকী বলেন, তাহলে এই কাজটা করলো কে? তাহলে কি মুকুট নিজে নিজে হেঁটে হেঁটেই এ ঘরে চলে এলো নাকি? হ্যাঁ। কেতকীর এই কথা শুনে লাবু মৈনাককে বলে, স্রোত, মৈনাকদা, আমার আরেকটা অনুরোধ রাখবে প্লিজ। তোমরা মুকুট যেভাবে খুঁজে বার করেছো সেইভাবেই মুকুট চুরির রহস্য উদ্ঘাটন করতে পারবে? আমি চাই সত্যিটা সামনে আসুক। আমরা সবাই প্রাণপণে বিশ্বাস করি এই কাজ ছোট কাকি করেনি। কাকির ওপর যে অপবাদ এসেছে সেই অপবাদ ঘোচাতে আমরা সব রকমভাবে তোমায় সাহায্য করব। তুমি প্লিজ এই কেসটা নাও। মৈনাক আর কোনো উপায় না পেয়ে অবশেষে রাজি হলো এই কেস নিতে। কে জানতো বিয়ে বাড়িতে আনন্দ করতে এসেও তার কাঁধে রহস্য উদ্ঘাটনের দায়িত্ব এসে পড়বে। হয়তো এটাই তার কাজের সাফল্য। আমি এই কেসে দায়িত্ব নিলাম। তোমার মতো আমার আর স্রোতের ধারণাও এক, ছোট কাকি এই কাজ করেননি। তবে কে এই কাজ করেছে তাকে আমি খুঁজে বার করবই, কিন্তু সেটা তোমার বিয়ের পর। আগে যদি জানতাম এমন অপবাদ উঠবে তাহলে মুকুটটা হাত দিয়ে বার করতাম না। মুকুট যে সরিয়েছিল তার ফিঙ্গারপ্রিন্ট আমরা খুব সহজেই পেয়ে যেতাম। ইস, মুকুট খুঁজে পাওয়ার আনন্দে আত্মহারায় আমরা একদম ভুলেই গিয়েছিলাম যে হারানো কোনো জিনিস হাত দিয়ে ধরতে নেই। আর তাছাড়া আমরা ভাবতেও পারিনি যে রায় বাড়িতে এমন একটা অপবাদ উঠবে, তাও আবার এই বাড়ির ছোট বউয়ের উপর। যা হবার হয়ে গেছে, এখন আর আফসোস করে তো কোনো লাভ নেই। আমি আর জাহ্নবী দুজনেই চাই আসল অপরাধী সামনে আসুক, কিন্তু আমার মেয়ের বিয়েতে এই ঘটনার কোনো ছাপ পড়ুক তাও কিন্তু আমি চাই না। কাল লাবুর বিয়ের আগেই যে আপনি আমার মুকুট খুঁজে দিয়েছেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু হ্যাঁ, আমারও তাই মত। আপনাদের যা তদন্ত করার আছে তা আপনারা বিয়ে মেটার পর করবেন। আমি চাই না লাবুর বিয়েতে কোনো রকম কোনো বাধা পড়ুক। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির কেউ জানতে পারলে আমাদের সাথে তো মেয়েটারও মান সম্মান নষ্ট হবে। দেখুন, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা জানি কোনো পরিস্থিতি কিভাবে সামলাতে হয়। আর আমরা কথা দিচ্ছি এই চুরির রহস্য কোনোভাবেই লাবুর বিয়েতে প্রভাব ফেলবে না, কেউ জানতেও পারবে না। শুধু আপনাদের কিন্তু আমাদের নির্দেশ মতো চলতে হবে। কি নির্দেশ বলুন আপনারা? আমি সবার হয়ে বলছি, আপনাদের সব নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমি বলছি আমার ছোট বৌমা এই কাজ করেনি, করতে পারে না সেই কাজ, তাই আমি শেষ পর্যন্ত লড়ে যাব। এতক্ষণ নীলাঞ্জনার জামাই ঋষভ চুপ করে থাকলেও এবার সে একটিমাত্র কথা বলল। মা, আমি এই বাড়ির জামাই, তাই আমি এই ঘটনার সাথে খুব একটা জড়াতে চাই না। তবে একটা কথাই বলবো, যে এই কাজ করেছে সে আপনার বিশ্বাসের সুযোগ নিয়েই এই কাজটা করেছে। সুতরাং বিশ্বাস ভালো, তবে অন্ধবিশ্বাস ভালো না। এই অবস্থায় কেউই বিশ্বাসযোগ্য নয়, আবার কেউই সন্দেহর যোগ্য নয়। তাই পুরোটাই প্রমাণ ও সময় সাপেক্ষ। আমি একটা কথা পরিষ্কারভাবে সবাইকে জানাচ্ছি, আজ রাত প্রায় 12টা বাজে, আর কয়েক ঘন্টা পর কাল লাবুর বিয়ে মেটার পর কনে ও বর বিদায় নিলে আমি একে একে সবাইকে আলাদাভাবে জিজ্ঞেস করব। তবে কাল থেকে পরশু সকাল অবধি আজ যারা যারা বাড়িতে উপস্থিত আছেন তারা সবাই বাড়িতেই থাকবেন, কেউ কোথাও যাবেন না। গেলেও আমার বা স্রোতের পারমিশন নিয়ে যাবেন। এছাড়াও বাড়ির সদর দরজায় যে সিসিটিভি ক্যামেরা আছে তার ভিডিও ফুটেজ আমি সব সময় নজরে রাখব, তাই কোনো অসঙ্গতি ঘটলেও তা সহজেই আমার চোখে ধরা পড়বে। এছাড়াও এটা যেহেতু চুরির কেস, তাই আমায় আইনি নিয়ম অনুযায়ী বাড়িতে পুলিশ ফোর্স রাখতে হবে। বাড়ির সবাই মৈনাকের কথায় সহমত হলো। রাত্রে যে যার ঘরে চলে গেল।
মৈনাক ও স্রোত এই কেসের ব্যাপারে কিছু কথা জানার জন্য লাবুকে নিজেদের ঘরে ডাকলো সবার আড়ালে। মৈনাকদা, এখন তাহলে আমাদের কি করা উচিত? লিস্ট করতে হবে, সেই লিস্ট অনুযায়ী সবার মোটিভ বুঝতে হবে। মৈনাকের কথা মতো স্রোত একটা নোটপ্যাড আর পেন নিয়ে বসলো। কেতকী বৌদি, কদলীবালা পিসি, ঠাম্মি আর এ বাড়ির জামাই ঋষভ। কিন্তু এদের মোটিভটা কি হতে পারে? তুমি এদের সবার ব্যাপারে যা জানো বলো তো। হ্যাঁ, কেতকী বৌদি সম্পর্কে আমার মাস্তুতো বৌদি হয়, বাড়ি কেষ্টপুর। বৌদি খুব একটা এই বাড়িতে আসে না, তবে কাজের জন্য নীলাভদা এই বাড়িতে আসে। কাজের জন্য মানে? হ্যাঁ, কাকাই আর নীলাভদা বিজনেস পার্টনার। তোমরা তো জানোই কাকাইয়ের গার্মেন্টস শপের বিজনেস রয়েছে। তাই একা অত বড় একটা বিজনেস কাকাইয়ের পক্ষে একা সামাল দেওয়া সম্ভব হয়ে উঠছিল না। তাই জন্যেই কাকাই নীলাভদাকে বিজনেস পার্টনার হিসেবে রেখেছে। আচ্ছা, তা দুজনের মধ্যে লাভের অঙ্কটা কতটা পার্সেন্টেজে শেয়ার হয়? সেটা তো আমি জানি না, তবে আমার যতদূর মনে হয় বিজনেস পার্টনার হিসেবে নীলাভদার নিশ্চয়ই কাকাইয়ের থেকে কম পার্সেন্টেজ পাওয়ার কথা। তাহলে সেটা আমাদের আরো খুঁটিয়ে দেখতে হবে, কি বলো মৈনাক? হ্যাঁ, বিয়েটা কাটলে জিজ্ঞাসাবাদ করতে হবে। নেক্সট, কদলীবালা পিসি দিদার সম্পর্কে বলো। হ্যাঁ, পিসি দিদা বরাবরই একটু নেগেটিভ মাইন্ডের মানুষ। আসলে উনি আগেকার যুগের মানুষ তো, তাই ঠিক এখনের সাথে খাপ খাইয়ে বা মানিয়ে নিয়ে চলতে পারে না। ওনার বৌমার সাথেও তেমন মিলমিশ আছে এমনটা নয়, তবে ওনার নাতনি জুঁই ওনার চোখের মণি। এই বাড়িতেও ওনার আসা যাওয়া খুব একটা নেই। আমার ঠাম্মি ওনার বৌদি হন, সেরকম ভালো সম্পর্ক আমি অন্তত দেখিনি। এই যা আমার বিয়েতে এসেছেন, এর আগে কোনোদিনও আসেননি। সম্পর্ক খারাপ হওয়ার কারণ? সম্পত্তিজনিত কারণে। আগে এই বাড়ির পৌরাণিক নিয়ম অনুযায়ী বাড়ির মেয়েদের অবহেলিত দৃষ্টিতেই দেখা হতো। বুঝেছি। আচ্ছা, এবার তুই বরঞ্চ আমাদের ঋষভ বাবুর সম্পর্কে বল। পিসাই খুবই ভালো মানুষ, কিন্তু আজ কেন এরকম বলল তা আমি সত্যি জানি না। পিসাই খুব একটা কারোর ব্যাপারেই থাকে না, সবসময় নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। ছোট কাকির সাথে কি কোনো মতবিরোধ কোনোদিন হয়েছিল ঋষভ বাবুর, যার দরুন আজ এমন ব্যবহার উনি করলেন? না। ঋষভ বাবু কি করেন? পিসে মশাইয়ের চণ্ডীগড়ে নিজস্ব সোনার দোকান আছে। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে লাবু, তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, কাল তো আবার সকাল সকাল উঠতে হবে। মৈনাকের কথায় লাবু চলে যায় তার নিজের ঘরে। লাবু চলে যাওয়ার পর মৈনাক স্রোতকে বলে, আচ্ছা স্রোত, কেতকী বৌদি, কদলীবালা পিসি দিদা আর ঋষভের মোটিভটা বুঝতে পারছো তো? হ্যাঁ, অবশ্যই বুঝতে পেরেছি। আমাদের সন্দেহ যদি ঠিক হয় তাহলে এদের তিনজনের মধ্যেই কেউ হবে। তুমি এত নিশ্চিত হয়ে বলছো কি করে? কারণ আশীর্বাদ ও আইবুড়ো ভাত পর্বের সময় আমি সদর দরজায় থাকা সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছিলাম। কখন আর কার সাহায্যে চেক করেছো? তোমরা যখন অনুষ্ঠানে ব্যস্ত ছিলে তখন অনিরুদ্ধ কাকা সাহায্য করেছে। কিছু ক্লু পেয়েছো? না, আমি যে পাবো না সেটা আমি নিশ্চিত ছিলাম, তাও একবার দেখে নিচ্ছিলাম। কেন? একবার প্রথম থেকে সবটা ভাবো স্রোত। আমি তোমাকে ওপর ঘরে দিয়ে নিচে এলাম ডেকোরেশনের লোকেদের সাহায্য করবার জন্য। তখন প্রায় রাত 8টা বাজে। আনুমানিক 8:30টার মধ্যে তারা সবাই কাজ শেষ করে বাড়ি চলে গেছিল। সেটা আমার সামনে, এবং সেখানে অনিরুদ্ধ কাকা ও প্রান্তিক কাকাও উপস্থিত ছিল। তারপর আমরা বসে একটু আড্ডা দিচ্ছিলাম। তার মধ্যে তোমরা নিচে এলে রাতের খাবারের সময় হয়ে গেছে বলে। খাবার বেড়ে জাহ্নবী কাকি ওপর ঘরে যায় ঠাম্মিকে খাবারটা দেবার জন্য। তারপর জাহ্নবী কাকি নিচে এলে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করি। খাওয়া শেষে আমরা যে যার নিজের ঘরে চলে যাই। আমি যাওয়ার সময় নিজের চোখে দেখেছি প্রান্তিক কাকু সদর দরজা নিজের হাতে চাবি দিয়ে বন্ধ করেন। এছাড়াও বাড়ির মেন গেটের সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে সারা রাত কেউ বাড়ির ভেতরে ঢোকেনি। এমনকি সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলেও উনিও বলেন উনি কাউকে ঢুকতে দেখেননি বা কেউ আসেননি। সুতরাং কি দাঁড়ালো? যে সারা রাত বাড়ির ভেতরে কেউ ঢোকেনি, সেটা রাত থেকে ভোর অবধি ফুটেজ দেখেই নিশ্চিত করা গেছে।
তার মানে আমরা ঠিক দিকেই এগোচ্ছি, তাই তো? হ্যাঁ, অঙ্ক তো তাই বলছে। দেখো, উর্মিলা কাকি আলমারিতে বাক্সটা তুলে রেখে নীলাঞ্জনা ঠাম্মির হাতে চাবি দিয়ে চলে আসে, কারেক্ট? এতটা অবধি আমরা সবাই জানি, ওকে? তারপর ঠিক কি হয়েছিল এটাই আমাদেরকে খুঁজে বের করতে হবে। কি করে নীলাঞ্জনা ঠাম্মির কাছ থেকে চাবিটা নিয়ে আলমারি খুলে, বাক্স খুলে, মুকুট নিয়ে আবার বাক্সটা আলমারিতে রেখে চাবিটা রাখা হয়, এই পুরো প্রসেসটা কিভাবে হয়েছে আর কে করেছে? এক সেকেন্ড, নীলাঞ্জনা ঠাম্মি আলমারির চাবিটা ঠিক কোথায় রাখে সেটা আমাদেরকে আগে জানতে হবে। ঠিক বলেছ। কাল সকালে এক ফাঁকে ঠাম্মিকে জিজ্ঞেস করে নেব। হ্যাঁ, তাই করো। ও হ্যাঁ, আরেকটা কথা। এই বলে মৈনাক তার পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট সাদা কাগজের টুকরো বের করে দেখায়। দোতলার করিডোরে একটা থামের কোণ থেকে এইটা পাওয়া গেছে। এই টুকরো কাগজটা মোড়া অবস্থায় পড়েছিল। দেখো কাগজটা কেমন কুঁচকে রয়েছে, যেন মনে হচ্ছে কাগজটায় কিছু একটা মোড়া ছিল। আমার কেমন সন্দেহজনক লেগেছিল, তাই আমি কিছু না ভেবেই তুলে নিয়েছিলাম। সে তো বুঝলাম। আর দেখো, কাগজটায় কিছু গুঁড়ো লেগে আছে মনে হচ্ছে না? কিন্তু এখন এই কাগজ নিয়ে তুমি করবেটা কি? মৈনাক কিছুক্ষণ চুপ করে থেকে বলে, কাল সকালে ল্যাবে পাঠাবো। আমার সন্দেহ ঠিক কিনা তার রিপোর্ট বলে দেবে। ও ও, এই গুঁড়ো দেখে আমারও একটা কথা কিন্তু মনে পড়ে গেল। কি জানো তো, আজ না একটা অদ্ভুত ঘটনা ঘটেছে সকালে। কি হয়েছে? ভোরে জল তেষ্টা পাওয়ায় ঘুমটা ভেঙে যায়। দেখলাম জগে জল নেই, সেই জন্য রান্নাঘরে গিয়েছিলাম জল আনতে। ভোর তখন 5:20 হবে। গিয়ে দেখি নমিতাদি গজ গজ করতে করতে গ্যাসের টেবিলটা মুছছে। আমি জিজ্ঞাসা করলাম, এত ভোরে রান্নাঘরে এসে কি করছে সে? এখন তো রান্না করার কোনো ব্যাপার নেই। তা এই কথার উত্তরে নমিতাদি বলে যে সে নাকি রোজ ভোর 5টায় উঠে 5:30টার মধ্যে চা বসায়, তারপর বাগানে ফুল তুলতে যায়। এতে অদ্ভুত ঘটনার কি হলো? দেখো, আসলে অনেক হলুদ গুঁড়ো পড়ে থাকায় নমিতাদি সেটা পরিষ্কার করছিল। আমি সেটা দেখেই জিজ্ঞাসা করলাম যে এত ভোরে হলুদ গুঁড়ো এলো কোথা থেকে, কারণ কাল রাত্রে তো রান্নাও হয়নি। আমার মতো এই একই প্রশ্ন নমিতাদির মনেও ছিল, তাই সে আমায় সঠিক উত্তর দিতে পারেনি। হয়তো রাত্রে কেউ কোনো কাজ করতে গিয়ে তার হাত থেকে হলুদ গুঁড়ো পড়ে গিয়েছিল। আরে না না, রাত্রে আমরা সবাই একসাথে ওপরে এলাম, তখন কেউ কোনো মশলা নিয়ে কোনো কাজই করেনি। আমি নিজে দেখেছি নমিতাদি রান্নাঘরের দরজা বন্ধ করে তার নিজের ঘরে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? নমিতাদি দরজা বন্ধ করার আগে অবধি রান্নাঘরে কোনো হলুদ গুঁড়ো পড়ে ছিল না, কিন্তু ভোরে রান্নাঘরে গিয়ে নমিতাদি দেখে হলুদ গুঁড়ো পড়ে আছে। তার মানে এই গোটা রাতের মধ্যে এমন কি হয়েছিল যার জন্য হলুদ গুঁড়ো ব্যবহার করতে হয়েছিল? জানি না। আচ্ছা, একটু মনে করে বলতে পারবে ভোরে হলুদের বয়ামটা ঠিক কোথায় ছিল? হ্যাঁ, তাকেই ছিল। এই বিষয় কেউ জানে না, তখন হঠাৎ করে লাবু রান্নাঘরে চলে আসায় ওর সাথে কথা বলতে বলতে আমি বেরিয়ে যাই। তারপর তো পুরো ভুলেই গিয়েছিলাম ব্যাপারটা। এখন এই কাগজে গুঁড়োর কথা বলতে তো মনে পড়লো। আর সত্যি বলতে তখন এই সামান্য বিষয়টাকে না আমি গুরুত্ব দিইনি, কিন্তু এখন যেন মনে একটা খটকা জেগে উঠল। তার কারণ এটা কোনো ইঁদুর বা বিড়ালের কাজ হতে পারে না, হলে তো বয়ামটা সঠিক জায়গায় থাকতো না, তাই না? এই একই খটকা আমারও লাগছে, তবে এই খটকার সমাধান তো করতেই হবে, আর সেটা আজ রাতেই। রাত তখন প্রায় 1টা। মৈনাক জগ হাতে জল আনতে যাওয়ার বাহানায় রান্নাঘরে যায়, আর সিঁড়ির কাছে পাহারা দেয় স্রোত। মৈনাক ও স্রোতের কানে ব্লুটুথ কানেক্ট করা থাকে, যাতে কেউ এলে সেই বার্তা মৈনাকের কাছে নিমেষেই চলে যায়। মৈনাক রান্নাঘরে ঢুকে অনেক কষ্টে খুঁজে বার করে একটা আটা চালনি। সেই আটা চালনির মধ্যে বয়ামের সব হলুদ ঢেলে নিয়ে চালতে শুরু করে। তারপর যেটা মৈনাক ভেবেছিল সেটাই হলো। পাওয়া গেল একটা ছোট্ট পাথর।
এবং সেটি নিঃসন্দেহী যে মুকুটের পাথর তার বুঝতে বাকি থাকে না, কারণ মুকুট পাওয়ার পর সবারই নজরে পড়েছিল যে মুকুট থেকে একটা পাথর খসে পড়ে গেছে। অত ছোট্ট একটা পাথর খুঁজলেও পাওয়া যাবে না, এই ভেবে সেটা আর কেউ খোঁজার চেষ্টাও করেনি। পরের দিন ভোরে নিয়ম মতো দধিমঙ্গল বৃদ্ধি হলো, গায়ে হলুদের তত্ত্ব এলো বাড়িতে, সাথে সমস্ত অতিথিও আসতে শুরু করল। লাবুর গায়ে হলুদ হওয়ার পর সবাই যখন হলুদ মাখছিল, তখন মৈনাক লাবুকে হলুদ ছুঁয়ে নিজেও স্রোতের হাত থেকে একটু হলুদ ছুঁয়ে সবার থেকে একটু দূরে আড়ালে গিয়ে দাঁড়ালো। মৈনাক নিজের স্কিন নিয়ে খুবই সচেতন, তাই হলুদ মোছার জন্য নিচে যেতে গেলে ছাদের এক কোণে কুশল ও তার এক বন্ধুকে কিছু একটা কথা বলতে শোনে। সে কয়েকটা কথা শুনে মৈনাকের আবারও কেমন একটা খটকা লাগে, তাই সে নিজের ঘরে ঢুকে মুখ ধুতে ধুতে ভাবে সেই খটকাটা তাকে যেভাবেই হোক দূর করতেই হবে। তাই সে আবারও ছাদে যায়। ততক্ষণে গায়ে হলুদের পর্ব মিটে গেছে, এবার জল খাবারের পালা। খাওয়ার পরিচালনায় মৈনাক স্বইচ্ছাতেই ক্যাটারারের ছেলেদের সাথে হাত মিলিয়ে পরিবেশন করে, যদিও এর প্রধান উদ্দেশ্য ছিল কুশলের ওই বন্ধুটির ওপর নজর রাখা। কুশল ও তার বন্ধুটি একই সাথেই খেতে বসেছে, তাদের কোনো মতে আলাদা করা যাচ্ছে না দেখে মৈনাক এক ফাঁকে স্রোতকে ফোন করে। হ্যালো স্রোত, তুমি কুশলকে যে কোনো প্রকারে 5 কি 10 মিনিটের জন্য সরিয়ে নিয়ে যাও, ও যাতে কোনোভাবে ওর বন্ধুর কাছে না আসতে পারে সেটা দেখবে। এইটুকু কথা বলে মৈনাক ফোন রেখে দেয়। মৈনাকের কথা মতো স্রোত ছাদে এসে কুশলকে একটা কাজের বাহানা দিয়ে ডেকে নিয়ে যায়। শোনো, তোমার নাম কি? কেন? আমার একটা কাজ করে দিতে পারবে? আপনি কে বলুন তো? আর আমি খামোখা আপনার কাজ করেই বা দিতে যাব কেন? খামোখা নয়, আমার কাজ মানে একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তুমি যা চাইবে তাই দেব। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। আচ্ছা বলুন, কি জানতে চান আপনি? তোমার বন্ধু কুশলের ব্যাপারে। আপনি কে বলুন তো? কুশের ব্যাপারে জেনে আপনি কি করবেন? আমি কে সেটা জানতে চাইলে তুমি যা চাও তা পাবে কি? পাবে না তো? তার থেকে এটা ভালো নয় কি যে আমি যেটুকু জানতে চাইছি সেইটুকু বলে তোমার প্রাপ্য নিয়ে তুমি খুশি হও? আদিত্য মনে মনে ভাবল, আমি বা এত ক্ষত খচিয়ে ঘা করতে যাচ্ছি কেন? না না, আমার এই মুহূর্তে টাকার দরকার। একটা প্রশ্নের উত্তর দিয়ে যদি কিছু টাকা পাওয়া যায় তাহলে সেটাই ভালো, তাতে তো আমারই লাভ। বলতে পারি, তবে আমার 50,000 টাকা লাগবে। রেসিং গেমে টাকা লাগানোর জন্য তো? আদিত্য এবার থতমত খেয়ে যায়। আপনি কি করে জানলেন? আমি সব জানি, পেয়ে যাবে টাকা, তবে এতগুলো টাকা তো অ্যারেঞ্জ করতে একটু সময় লাগবে। তুমি গেমিং ডেট বলো, ডেটের আগের দিন তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। তুমি শুধু তোমার কিউআর কোড অ্যান্ড ফোন নাম্বার শেয়ার করবে, তাহলেই হবে। আদিত্য মৈনাকের কথায় রাজি হয় এবং কুশলের ব্যাপারে বলতে শুরু করে। কুশ আমার ছোটবেলার বন্ধু, আমাদের একই স্কুল, কোচিং। আমরা এখন ক্লাস 12-এ পড়ি। আমার বাবা মা আর ওর বাবা মা খুব ভালো বন্ধু। আমাদের পরস্পরের বাড়িতে যাওয়া আসা অবধিও আছে। তাহলে তো তুমি কুশ বা এই বাড়ি সম্পর্কে বেশ অনেক কিছুই জানো নিশ্চয়ই? হ্যাঁ, আগা থেকে গোড়া সব কিছুই জানি। বেশ, তাহলে বলো, রেসিং গেমে যে টাকা লাগায় কুশ, সেই টাকা কোথা থেকে পায়? এই খেলায় কাঁটা দিয়ে কাঁটা তোলা হয়। শুধু প্রথমে কাঁটা কিনতেই যে পুঁজিটা লাগে। আপনি হয়তো জানেন, কুশের বাবার গার্মেন্টসের ব্যবসা আছে। মাসে লাখ লাখ টাকার লেনদেনের ব্যবসা করেন তিনি। কুশের জন্মদিনে কুশ গিফট হিসেবে একটা সোনার চেন চায়। অনিরুদ্ধ আঙ্কেল ঋষভ আঙ্কেলের মানে কুশের পিসাইয়ের দোকান থেকে একটা সোনার চেন কিনে দেয়, যার দাম প্রায় 60,000 টাকা হবে। কুশ বড্ড চালাক আর ধুরন্ধর ছেলে। ও প্রথম রেসিং গেম খেলে, তারপর ওই আমাকে বলে এই গেমের কথা, আর আমাকেও এখানে জয়েন করায়। তখন খেলায় একটা বড় অফার চলছিল, তাই কুশ বুদ্ধি খাটিয়ে ওই চেনটা হারিয়ে গেছে ওই বাহানা দিয়ে বাইরের একটা দোকানে বিক্রি করে দেয়। হলমার্ক থাকায় চেনটা বর্তমান দাম অনুযায়ী প্রায় 90,000 দাম পড়ে।
সেই টাকার কিছু ভাগ আমি নিই গেমে টাকা লাগানোর জন্য, আর বাকিটা ও নেয়। পরে আমি খেলা জিতে সেই টাকা আবার ওকে ফেরত দিয়ে দিই। এটা তাও কবেকার ঘটনা? তা প্রায় 1 বছর হতে চলল। আচ্ছা, তোমার বাবা কি করেন? আগে স্কুল টিচার, তবে আমাদের দুজনের বাড়ির কেউই এই ব্যাপারে কিছু জানে না। আসলে জানলে আমাদের গেমটা খেলতে দেবে না, তাই আমরা আর কেউ কিছু জানাইনি। আমরা আমাদের লাভের অঙ্কটা খুব ভালো করেই বুঝি, তাই এই সুযোগ হাতছাড়া করতে চাইনি। বেশ, বুঝলাম। নিশ্চিন্তে থাকো, তোমাদের বাড়ির লোক কেউ কিচ্ছু জানবে না। আর আমার কার্ডটা রাখো, তুমি ডেটের আগেই টাকা পেয়ে যাবে। আমার অফিসের ঠিকানা এই কার্ডেই আছে, চাইলে গিয়ে যোগাযোগ করে নিতে পারো। আদিত্য যখন কার্ডটা নিয়ে দেখে সে ডিটেকটিভ, তখন কিছু বলতে যাওয়ার আগেই মৈনাক বলে, এই মুহূর্তে আমার পরিচয় এই বাড়ির কেউ যেন না জানতে পারে। আদিত্য আর কিছু বলে না। মৈনাক তারপর নিচে তাদের ঘরে এসে স্রোতকে ডেকে পাঠায়। স্রোত আসার পর মৈনাকের পকেটে থাকা ফোনে আদিত্যের সমস্ত কথার রেকর্ডিং স্রোত শোনে এবং তাদের সন্দেহের লিস্টের আরও একজন সদস্য বাড়ে, অর্থাৎ কেতকী বৌদি, কদুলিওয়ালা পিসি ঠাম্মি, ঋষভ পিসাই এবং কুশল। বেলা পেরিয়ে সন্ধ্যা হলো। বরযাত্রী ইতিমধ্যেই এসে পড়েছে। বনেদি বাড়ির ঐতিহ্য মেনে সাবেকিয়ানা বজায় রেখেই রায়বাড়ির চারিদিক আলোয় আলোকিত হয়ে উঠেছে। সানাইয়ের সুরে বিয়েবাড়ির মরশুম জেগে উঠেছে। কোণেও বধূ সাজে তৈরি। নববধূর মাথায় রায়বাড়ির ঐতিহ্যের রাজমুকুট শোভা পাচ্ছে। গোধূলি লগ্নে ধুমধাম করে সমস্ত নিয়ম মেনে বিয়ে সম্পন্ন হলো। রাত্রে বাসর জাগা ও পরের দিন সকালে কনে বিদায়ের পর বাড়িটা কেমন যেন থমথমে পরিস্থিতিতে পরিণত হলো। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সন্ধ্যার সময় আবারও মুকুট চুরির কেসের তদন্ত করা শুরু হয়। স্রোত সবাইকে জানায় যে মৈনাক আলাদা আলাদাভাবে সবার সাথে কথা বলবে। কথা মতো কাজ শুরু হয়। একটা ঘরে জিজ্ঞাসাবাদ করা শুরু হলো। প্রথমে জিজ্ঞাসা করা হলো উর্মিলা কাকিকে। আচ্ছা কাকি, আপনি মনে করে বলুন তো, সেদিন রাত্রে নীলাঞ্জনা ঠাম্মির ঘরে আপনি যখন বাক্সের চাবি দিচ্ছিলেন বা আলমারিতে তুলে রেখেছিলেন, তখন আপনার আশেপাশে কে ছিল? মানে এমন কেউ যে পুরো কাজটা লক্ষ্য করছিল? তেমন তো মনে নেই, তবে ঘরে সবাই মানে লাবু, দিভাই, মা, আমি, স্রোত, রাই, পিসি দিদা, আমরা সবাই ছিলাম। আচ্ছা, বাক্স বা আলমারির চাবির নাম্বার ঠাম্মি আর আপনি ছাড়া আর কে কে জানতেন? দিভাই, লাবু, রাই আর আমরাই জানি। ঠাম্মি নিজে আলমারিতে বাক্স না রেখে তার জায়গায় আপনি রাখলেন কেন? মায়ের চোখের প্রবলেম আছে। এই 1 মাস হলো অপারেশন হলো। মা ছোট নম্বর বা দূরের জিনিস দেখতে পায় না। বাক্সের চাবি একটা হলেও আলমারিতে যেখানে বাক্সটা থাকে সেখানে অবধি পৌঁছতে গেলে না পরপর 3টে চাবি খুলে পৌঁছতে হবে, এবং বন্ধ করতে গেলে ওই 3টে চাবি দিয়েই বন্ধ করতে হয়। চাবিতে সিরিয়াল নাম্বার অনুযায়ী লেখাগুলো খুব ছোট, তাই মা লেখাগুলো আবঝাত দেখে বা বুঝতে পারে না অনেক সময়। সেই জন্য আমাদেরকেই কোনো দরকারে আলমারি খুলতে হয় বলে আমরা চাবির নম্বর জানি। আপনারা মানে মহিলারা সবাই চাবির নাম্বার জানেন, কিন্তু এই বাড়ির পুরুষেরা জানে না কেন? ওরা বাড়িতে থাকে কতক্ষণ, যা দরকার পড়ে আমাদেরকে সামলাতে হয়, তাই আমরাই জানি। ঠিক আছে, আপনি আসুন। এরপরে ঘরে আসে নীলাঞ্জনা ঠাম্মি। আপনার আলমারির চাবিটা আমি দেখতে চাই, এবং কোনটা কার চাবি সেটাও বলবেন। হ্যাঁ, অবশ্যই। নীলাঞ্জনা ঠাম্মি মৈনাককে চাবিটা দেখান। দেখুন, এই চাবির গোছায় মোট 6টা চাবি আছে। নাম্বার অনুযায়ী আমি বলছি। 1 নম্বরে সদর দরজার, আর 2 নম্বরে ভাড়ার ঘরের, 3 নম্বরে বাক্সের চাবিটা, আর 4 নম্বরে আলমারির পাল্লার, আর 5 নম্বরে প্রথম লকারেরটা, আর 6 নম্বরে আছে ওই 2 নম্বর লকারের চাবিটা। তাহলে দ্বিতীয় লকারেই বাক্সটা থাকে, তাই তো? হ্যাঁ। এইসব প্রশ্নের মধ্যে মৈনাক
একটা প্রশ্ন জিজ্ঞেস করতে ভুলে যাচ্ছিল দেখে স্রোত তা জিজ্ঞেস করল এবং একই সাথে সবকিছু স্রোত নোট ডাউনও করছিল। আর এই চাবির গোছাটা কোথায় থাকে? আমার কোমরে থাকে। আপনার ঘুমানোর সময়ও কি এটা কোমরেই থাকে? না না, তখন তো আমার বালিশের তলায় রেখে দিই। বেশ, আমার যা জানার তা জানা হয়ে গেছে, আপনি এখন আসুন। যাওয়ার আগে নীলাঞ্জনা বলেন, এই কাজটা কে করেছে আমি জানি না, তবে এইটুকু বলতে পারি উর্মিলা এই কাজ করেনি। ও এই বাড়ির ছোট বউ, ওকে আমি নিজে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছি। শুধু ওকে কেন, জাহ্নবীকেও তো আমি পছন্দ করে এনেছি। তাই আমি এইটুকু বলতে পারি, এ বাড়ির দুই বউয়ের মধ্যে কেউই এই কাজে যুক্ত নয়। আপনারা ভালো করে তদন্ত করুন, আমরা সবাই আপনাদের পাশেই আছি। আমরা আপনাদের যথাসাধ্য সাহায্য করব। মৈনাক নীলাঞ্জনা ঠাম্মিকে আশ্বাস দেওয়ায় তিনি ঘর থেকে চলে যান। এরপরে ঘরে আসেন কদলীবালা পিসি দিদা। আপনার এই ব্যাপারে কি মতামত? দেখো বাচ্চা, আমি এই বাড়িতে খুব একটা আসেই না বলতে গেলে। ওই শেষ কবে এসেছি তাও সঠিক মনে নেই আমার। শুধু শুধু লাবুর বিয়ের জন্যই এসেছি, বিয়ে মিটে গেলেই চলে যাব। তাই তাই এ বাড়ির কে কেমন, তাদের চিন্তা ভাবনা মানসিকতা কেমন তা আমি বিশেষ কিছু জানি না বাবা। আপনি এই বাড়ি থেকে এত দূরত্বে সম্পর্ক রেখেছেন কেন? সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আমি আমি এই বাড়ির বড় মেয়ে হয়েও প্রচুর অবহেলিত। আমাদের এবং আমাদের বাবা মায়ের যুগে বাড়ির ছেলেরাই সব কিছুতেই গুরুত্ব অধিকার পেত, অথচ অথচ মেয়েরা ছিল ফেলনা। শুধু শুধু বিয়ে দিয়েই আমার প্রতি দায়িত্ব শেষ করে দিয়েছিলেন আমার বাবা মা। কিন্তু আমার দুই ভাই বাড়ি সম্পত্তি গয়না টাকা সব পেল। আজ আজ আমায় যদি কিছু ভাগ দিত তাহলে তাহলে আমার জীবনটা কি এইভাবে শেষ হতো? আপনার বৈবাহিক সম্পর্ক কেমন ছিল? আমার স্বামীর সবজির ব্যবসা ছিল, টেনে টুনে চলে যেত কোনো প্রকার। কিন্তু ওনার বয়স আমার থেকে 20 বছর বেশি হওয়ায় উনি অকালে চলে যান। নিঃস্ব হয়ে যাই আমি তখন। আমার কোলে তখন আমার ছোট ছেলে। তাকে নিয়ে বাঁচতে আমি সেই ব্যবসার হাল ধরার সিদ্ধান্ত নিই। তখন আমি এই বাড়িতে এসে ভাইদের কাছে সাহায্য চাইলে তারা তাদের সংসারের অজুহাত দেখিয়ে আমায় না বলে দেয়। তখন থেকে জানো, তখন থেকেই শুরু হয় আমার লড়াই। আচ্ছা, তাহলে বিয়েতে আপনার ছেলে বৌমা আসলো না কেন? তারা খুব একটা কোথাও যায় না, তাই আমি নাতনিকে নিয়ে নিমন্ত্রণ রক্ষার্থে এসেছি। সেদিন রাত্রে এই বাড়ির মুকুট সন্তান হিসেবে বড় ছেলের প্রাপ্য হওয়া সত্ত্বেও সন্তান হিসেবে বড় কন্যা লাবুর মাথায় ওঠায় আপনার বেশ আপত্তি হয়েছিল। তা আপনি প্রকাশ্য করেছিলেন, আমি তা দেখেছিলাম। আচ্ছা, এই ব্যাপারে আপনার কি মনে হয়? অবশ্যই এটা অন্যায়। দাদা চলে যাওয়ার পর হঠাৎ করে এই নিয়ম বদলানোটা আর না, আমি ঠিক মেনে নিতে পারিনি। আমার মনে হয়েছে যে যেটা চিরাচরিতভাবে নিয়ম হয়ে এসেছে সেটা বদলে এই নিয়ম রাখলে এতদিন যাদের প্রতি অন্যায় অবিচার হয়েছে তাদের কি হবে? তারা তারা কেন প্রাপ্য পেল না? তারা কেন এই অধিকার থেকে বঞ্চিত হলো? আপনার কি মনে হয় এই কাজ উর্মিলা কাকি করেছেন নাকি অন্য কেউ? দেখো, আমি ভাই সাদাসিধে মানুষ, আমি অত জটিলতা বুঝি না। মুকুটটা যার আলমারি থেকে পাওয়া গেছে, আপাত দৃষ্টিতে
সেই দোষী, এটাই জানি। এর ভেতরে যদি কোনো রহস্য থেকে থাকে তা তোমরাই খুঁজে বের করো। আচ্ছা, তবে আপনি এখন আসুন। এরপর ঘরে আসে এই বাড়ির জামাই ঋষভ। ঋষভবাবু, আপনার কি মনে হয় এই কাজটা সত্যি কি উর্মিলা কাকি করেছেন? দেখুন, আমি এবারই জামাই। আমার যেটুকু যেখানে থাকা প্রয়োজন আমি সেখানেই থাকি, আর মেপে বুঝে শুনে কথা বলি। শুধু এটুকুই বলতে পারি, আমার নিজের সোনার ব্যবসা দোকান থাকায় আমি জানি সোনার লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে। তাই মুকুট যার ঘরে পাওয়া গেছে তাকেই আপাত দৃষ্টিতে দোষী হিসেবে আমার মনে হয়েছে। আর সেদিন কাকি বাক্সটার আলমারিতে তুলে রেখেছিলেন, তাই উনি এই কাজটা করেছেন এটাই স্বাভাবিক ব্যাপার বলে আমার মনে হয়েছে। না মানে, বাড়ির সবাই যখন বলছেন এই কাজ উর্মিলা কাকি করতেই পারে না, সেখানে আপনি একমাত্র ওনার বিরুদ্ধে কথা বলছেন কেন? এটা কি জানতে পারি? এর কারণ জলের মতো পরিষ্কার। কুশ এই বাড়ির বড় সন্তান হয়েও সে মুকুটের অধিকার থেকে বঞ্চিত হলো, অথচ লাবু এই বাড়ির ছোট সন্তান হয়েও তার মাথায় মুকুট চড়ছে। হয়তো এই ঈর্ষাতেই ছোট কাকি কাজটা করেছে। তার নিজের লোভটা বুঝে নিতে আমি আবার বলছি, সোনার লোভ বড় মারাত্মক লোভ। আমার দোকানে এমন অনেকেই আসেন যারা তাদের পরিবারের কারো সোনা চুরি করে বিক্রি করেন। এমন অনেক চোরাই মাল আমাদের হাতে আসে, তাই আমরা জানি সেসব ঘটনা। আপনার ব্যবসার এখন অবস্থা কেমন চলছে? বেশ ভালো। এখন বিয়ের মরশুম, কিছুদিন পরেই পুজো, তাই বেশ ভালোই বেচাকেনা হচ্ছে। আপনি বিগত 5-6 মাসে সমস্ত বেচাকেনার ডিটেলস দেখাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই, আপনি দেখতে পারেন। আমার দোকানের রেজিস্ট্রেশন নাম্বার আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এই বলে কিছুক্ষণের মধ্যেই ঋষভ রেজিস্ট্রেশন নাম্বার মৈনাককে দিয়ে ঘর থেকে চলে যায়। মৈনাক তখনই পুলিশ অফিসারকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সোনার দোকানের ব্যাপারে ডিটেলসে সার্চ করতে বলে। তারপর ঘরে আসে কুশল। কুশল, তা তোমার এখন রেসিং গেমের কি খবর চলছে? এই কথাটা শুনে কুশ বেশ চমকে উঠল, থতমত খেয়ে বলল, কি রেসিং গেম? কি সব যাতা বলছো? কুশের কথা শেষ হওয়ার আগেই মৈনাক ওর ফোনের রেকর্ডিংটা অন করে দিল। সেখানে স্পষ্ট শোনা যাচ্ছে কুশের বন্ধু আদিত্য রেসিং গেমের কথা বলছে, যেখানে স্পষ্ট নাম মেনশন করা আছে কুশের। অস্বীকার করার আর কোনো পথ খুঁজে না পেয়ে অবশেষে স্বীকার করল কুশ। হ্যাঁ হ্যাঁ, আমি খেলি রেসিং গেম, কিন্তু আপনি আদিত্যর মুখ থেকে এই কথাগুলো কি করে? আমি কি করে কি করেছি সেটা তোমার না জানলেও চলবে। আপাতত আমি যে কটা প্রশ্ন করছি সে কটা প্রশ্নের সঠিক উত্তর দাও। রেসিং গেমের একটা বড় অফারের আপডেট ইতিমধ্যেই চলে এসেছে, আর কয়েকটা দিন পরেই সেই গেমটা খেলা হবে, যার জন্য প্রচুর টাকা দরকার। আর সেই টাকা জোগাড় করতেই তুমি মুকুটটা সরিয়েছিলে। ভেবেছিলে বিয়েটা কেটে গেলেই বাইরে গিয়ে মুকুটটা বেচে দেবে, কিন্তু তোমার পরিকল্পনায় ছাই ফেললাম আমি। কি ঠিক বলছি তো? না 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 না, আপনি এসব ভুল কথা বলছেন। হ্যাঁ, এটা ঠিক যে কয়েকটা দিন পরই রেসিং গেমের একটা বড় অফার আছে, যার জন্য আমার প্রায় অনেকগুলো টাকার ইনভেস্ট করতে হবে। কিন্তু তাই বলে আমি আমার বাড়ির ঐতিহ্য, দিদির বিয়ের গয়না, এই সমস্ত কেন চুরি করব? আমি এ কাজ করিনি। আর তার থেকে বড় কথা, করার হলে আমি কাজটা বিয়ের আগের দিন রাত্রিরে কেন করব? আমি তো অনেক আগেই করে নিতে পারতাম, তাই না? করনি কারণ এর আগে এতগুলো টাকার তোমার দরকার পড়েনি, এখন দরকার পড়েছে। দেখুন, আমার কথা বিশ্বাস করুন, আমি এই কাজটা করিনি। আমি সত্যি বলছি। দিদি আমি দুজনে একসাথে এই বাড়িতে বড় হয়ে উঠেছি। দিদির ক্ষতি হোক আমি স্বপ্নেও ভাবতে পারি না। বরঞ্চ আমি সব থেকে বেশি অবাক হয়েছিলাম যেদিন মুকুটটা মায়ের আলমারিতে মায়ের শাড়ির ভাঁজে পাওয়া গিয়েছিল। আমি জানি এ কাজ আমার মা করেনি এবং আমিও করিনি, কিন্তু কে করেছে সেই খোঁজের দায়িত্ব তো আপনার উপরই, বলুন। কিন্তু এখন দেখুন, আপনি আমাদেরকেই দোষারোপ করছেন কীরকম। আপনারা কেন বুঝতে চাইছেন না যে আমরা এই বাড়ির সদস্য? আমাদের যদি মুকুট চুরি করারই উদ্দেশ্য থাকতো তাহলে আমরা যে কোনো দিনই যে কোনো সময় করতে পারতাম। বিয়ের ঠিক আগের দিন রাত্রিরে এই রাতটাকে আমরা কেন বেছে নেব? মৈনাক আরো কিছু বলতে যাবে এমন সময় স্রোত মৈনাককে বাধা দিয়ে বলল, কুশ, তুমি শান্ত হও। তুমি একবার ভেবে দেখো,
গোটা বাড়ির সবাই তোমার মায়ের দিকে আঙুল তুলছে, তোমার মাকে চোর অপবাদ দিচ্ছে। আমাদেরকে তো খুঁজে বার করতেই হবে যে এ কাজ কে করেছে। তুমি যদি করে থাকো, তুমি তা স্বীকার করো। তুমি কি চাও? তোমার জন্য তোমার মা সারাটা জীবন চোর অপবাদ নিয়ে বেঁচে থাকুক? আমি যদি সত্যিই কাজ করতাম, তাহলে যখন আমার মাকে চোর অপবাদ দেওয়া হয়েছে তখন আমি নিজেই স্বীকার করে নিতাম। কোনো সন্তান কি চায় তার চোখের সামনে তার মাকে চোর অপবাদ দেওয়া হোক? আর সেটা আমি সন্তান হিসাবে নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখব? এটা কি আমি মেনে নিতে পারবো? আপনারাই বলুন না। আমি যদি সত্যি এ কাজ করতাম, আমি তখনই স্বীকার করে নিতাম। আমি আবারও বলছি, এই কাজ আমি বা আমার মা, আমার বাবা কেউই করেনি। তাহলে এই কাজ কে করলো? এমন কে আছে যে তোমার মায়ের ক্ষতি চায় বা তোমাদের বদনাম করতে চায়? দেখুন, আমাদের কোনো শত্রু নেই। আমি সত্যিই জানি না আড়ালে থেকে কে আমাদের ক্ষতি চাইছে। মায়ের কাজ নিয়ে সারাদিনই ব্যস্ত থাকে। আমি আমার পড়াশোনা, রেসিং গেম নিয়ে থাকি। হ্যাঁ, রেসিং গেমের ব্যাপারে বাড়িতে কেউ কিছু জানে না ঠিকই, তবে আমার এই পুরো গেমটাই অনলাইনের মাধ্যমে। গেমের জন্য অফলাইনে কারোর কোনো যাতায়াত এই বাড়িতে নেই। আর বাবার কাছে কাজের সূত্রে নীলাবোধা এই বাড়িতে আসে মাঝে মাঝে। আমি যতদূর জানি অনিরুদ্ধ কাকাই আর নীলাবোধা বিজনেস পার্টনার। তা তুমি ছেলে হিসেবে নিশ্চয়ই জানো বিজনেসে কার কেমন লাভ ক্ষতির অঙ্ক থাকে। হ্যাঁ, মূল বিজনেস যেহেতু আমাদের, তাই আমাদেরই লাভের অঙ্কটা বেশি থাকে। এই যেমন ধরুন 60%, বিজনেস পার্টনার হিসাবে ওনার থাকে 40%। ওকে, তোমার কাকে সন্দেহ হচ্ছে? দেখুন, আমি ঠিক জানি না, তবে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আপনাদের চেয়েও আমি বেশি চাইছি যে আসল দোষী সে সামনে আসুক। তাতে আমায় যা করতে হবে আমি তাই করব। বেশ, আমি তোমায় বিশ্বাস করলাম। তুমি আমাদের তদন্তের সমস্ত বিষয়ে থাকবে। আমি আর মৈনাক তোমার পাশে আছি। মৈনাক আপত্তি জানালে স্রোত মৈনাককে বোঝায় যে কোনো সন্তান তার মায়ের চোর অপবাদ সহ্য করতে পারে না। কুশ যদি সত্যি এ কাজ করত, তাহলে তার মাকে চোর অপবাদ হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য সে স্বীকারোক্তি করত। কিন্তু সে সত্যি এই কাজ করেনি, তাই সেও তার মাকে বাঁচানোর জন্য আসল দোষীকে খুঁজছে। কুশ ঘর থেকে চলে গেলে ঘরে আসেন কেতকী। মৈনাক বলে, আচ্ছা কেতকী ম্যাডাম, পৃথিবীতে এত গাছ থাকতে শেষমেশ আত্মীয়র সাথে বিজনেস পার্টনারশিপে কেন যুক্ত হলেন আপনার হাজবেন্ড? আসলে আমাদের অনেক বড় গার্মেন্টসের ব্যবসা ছিল, কিন্তু একদিন একটা খুব বড় দুর্ঘটনা ঘটে। ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্য পুরো দোকানটা আগুন লেগে পুড়ে যায়। নিমেষের মধ্যে সারা জায়গা পুড়ে ছারখার হয়ে যায়। কত বড় ব্যবসা, আমরা সবাই সবকিছু হারিয়ে ফেলি, একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিলাম। আবার নতুন করে সব যে শুরু করব, তার জন্য তো পুঁজি দরকার। সে পুঁজিটুকু আমাদের কাছে ছিল না। নীলাভু কোনোদিন জামা কাপড়ের ব্যবসা ছাড়া অন্য কিছুটি করেনি, তাই ও অন্য কাজ করতেও সাহস পাচ্ছিল না। আর তখন আমার শাশুড়ি মা মাসিকে বলে অনিরুদ্ধতার দোকানেই বিজনেস পার্টনার হিসাবে ওকে কাজে লাগিয়ে দিলেন। যেটুকু পুঁজি ছিল তাই পার্টনার হিসেবে অনিরুদ্ধতার দোকানে ইনভেস্ট করলাম আমরা। তবে থেকেই শুরু হলো আমাদের এই যাত্রা। তা আপনার লাভের অঙ্ক কেমন থাকে? আমাদের 40% আর ওদের 60। বিজনেস পার্টনার হয়েও সমান ভাগ নয় কেন? আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য যে বিজনেস পার্টনার হিসাবে রেখেছে এই অনেক, আবার সেখানে সমান ভাগ পাওয়ার আশা। এখানে কেতকীর হাসিটা কিছুটা আক্ষেপ মিশ্রিত বিদ্রুপ সহ মনে হওয়ায় স্রোত ও মৈনাক একে অপরের দিকে তাকালো। তারপর আবার মৈনাক বলল, তার মানে আপনি বলতে চাইছেন ওনারা আপনাদের ওপর দয়া করেই বিজনেস পার্টনারশিপে নিযুক্ত করেছেন? আপনি যা ভাববেন। ওনাদের বিজনেস কেমন চলে? বেশ ভালোই, দিনে বেশ ভালো লাভ হয়। টাকার অঙ্কের কম ভাগের জন্য আপনার ওদের ওপর কোনো রাগ ক্ষোভ নেই?
থাকলেও বা কি সেই রাগ ক্ষোভ নিয়ে আমি কী বা করবো বলুন? ধুয়ে জল খাবো? তা তো আর পারবো না। তাই আগে বা প্রথম প্রথম ছিল নিজের ভাগ্যকে ওই মেনেই নিয়েছি আর কি। ঠিক আছে, আপনি আসুন, তবে আপনার হাজব্যান্ডকে একবার ডেকে দিন, ওনার সাথে আমার কথা আছে। কেতকী চলে যাওয়ার পর ওনার হাজবেন্ড নীলাভ ঘরে আসে। মৈনাক ওনাকে জিজ্ঞেস করে, আপনি অনিরুদ্ধ কাকুর বিজনেস পার্টনার, তাই তো? হ্যাঁ। আপনার সাথে অনিরুদ্ধ কাকুর সম্পর্ক কেমন? অনিরুদ্ধ আর আমি সম্পর্কে মাসতুতো ভাই। আমাদের মধ্যে পার্সোনাল এবং প্রফেশনাল দিক থেকে সম্পর্ক খুবই ভালো। আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং বন্ডিং খুব স্ট্রং। যে কোনো সময় যে কোনো কাজে আমরা দুজনের পাশে থাকি। ইনফ্যাক্ট আমার বিজনেস চলে যাওয়ার পর অনিরুদ্ধ দাই আমার নিজে থেকে ওর বিজনেস পার্টনার করে নেয়। বিজনেস পার্টনার হিসেবে আপনি যা পার্সেন্টেজ পান তাতে আপনি হ্যাপি? হ্যাঁ, অবশ্যই আমি খুশি। ব্যবসার মালিকের পার্সেন্টেজ বেশি থাকবে এটাই তো স্বাভাবিক ব্যাপার, তাই না? সেই তো আসল মূলধন ইনভেস্ট করে। তাই এক্ষেত্রে আমি যেটুকু পাই আমার কাজের তুলনায় আমার কোনো আক্ষেপ নেই। আমি সঠিক অংশই পাই। ঠিক আছে, আপনি আসুন। এরপর একে একে বাড়ির সকল সদস্যের সাথে কথা বলে মৈনাক, কিন্তু কারোর কথাতেই তেমন কোনো ক্লু সে খুঁজে পেল না। শেষে কথা বলল নমিতাদির সাথে। মৈনাক বলল, নমিতাদি, আপনি ভোরে রান্নাঘরে যাওয়ার আগে কাউকে রান্নাঘরে ঢুকতে বা বেরোতে দেখেছিলেন? না, আমি ভোর 5:20 নাগাদ রান্নাঘরে গেছিলাম, কিন্তু কাউকে তো দেখিনি। হলুদ গুঁড়ো স্লেপে পড়েছিল, তার মানে কেউ রান্নাঘরে গিয়ে হলুদ গুঁড়োর বয়ামে কিছু কাজ করেছিল, যার কারণে গুঁড়োগুলো পড়েছিল। তাহলে হলুদের বয়ামটা স্লেপেই রাখা ছিল নাকি তাকে? ঠিক আছে, আপনি আসুন। তখন বেশ রাত হয়ে গেছে। সবার জিজ্ঞাসাবাদ শেষ হলে মৈনাক সমস্ত কথা নোট করা ডায়েরিটা নিয়ে স্রোতের সাথে ছাদে যায়। খোলামেলা আকাশের নিচে মুক্ত বাতাসে অনেকটা আরাম বোধ করে মৈনাক। একটা চেয়ারে বসে মৈনাক স্রোতের নোট ডাউন করা ডায়েরিটা দেখছিল আর হিসাব মেলানোর চেষ্টা করছিল। এমন সময় পুলিশ অফিসার দিব্যেন্দু সেনগুপ্তের ফোন আসে। সকালে ওই কাগজটা ফরেন্সিক টেস্টের জন্য অফিসারের মাধ্যমেই পাঠিয়েছিল মৈনাক, এবং সন্ধ্যায় ঋষভের ব্যবসার ডিটেলসও পাঠায়। সেইগুলো জানানোর জন্য হয়তো ফোন করেছেন অফিসার। তাই বেশি দেরি না করেই মৈনাক ফোন রিসিভ করতেই অফিসার বলেন, শুনুন মৈনাকবাবু, ওই কাগজে যে গুঁড়ো লেগেছিল তা আসলে ডায়াজোপাম ট্যাবলেটের গুঁড়ো, অর্থাৎ ঘুমের ওষুধের গুঁড়ো ওগুলো। আর একটা ইনফরমেশন হলো ঋষভের ব্যবসার সমস্ত ডিটেলস ঠিক আছে, কোনো অসঙ্গতি পাওয়া যায়নি তাতে। থ্যাংক ইউ অফিসার। মৈনাকের চেয়ারের উল্টো দিকেই স্রোত আরেকটি চেয়ারে বসেছিল। ফোনটা স্পিকারে থাকায় সমস্ত কথাই স্রোত শুনতে পাচ্ছিল। ফোন কেটে দেওয়ার পর স্রোত বলল, তার মানে যে এই কাজটা করেছে সে রাত্রে ঠাম্মির ঘরে ঢুকেছে। মুকুটটা বার করার জন্য সেফটি হিসেবে ঘুমের ওষুধের গুঁড়ো কিছুর সাথে মিশিয়ে খাইয়েছিল, যাতে ঠাম্মির ঘুম না ভাঙে আর তার কাজটাও করতে সুবিধা হয়। গুঁড়ো মিশিয়ে খাওয়াতে গেলে তো কোনো তরল পদার্থের সাথে খাওয়াতে হবে। রাত্রে খাবারের পর ঠাম্মি কি এমন কিছু খেয়েছিল যার মধ্যে গুঁড়ো মেশানো হয়েছে? আর সেটা কে দিয়েছিল? স্রোত কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎই বলে উঠল, দুধ। দুধ? সেদিন রাত্রে জাহ্নবী কাকি খাবার দিয়ে আসার পর রান্নাঘরে দুধ জাল দিতে বসিয়েছিলেন। তারপর তো দেখলাম এক গ্লাস দুধ নিয়ে উপরের দিকে যাচ্ছিলেন। দুধ নিয়ে উপরে যাচ্ছে দেখে আমি জিজ্ঞাসা করায় বললেন ঠাম্মিকে দুধ দিতে যাচ্ছেন। তখন পাশ থেকে লাবু বলল ঠাম্মির নাকি প্রতিদিন রাত্রে গরম দুধ খাবার অভ্যাস আছে, আর এছাড়া ওই দুধ দিয়েই উনি নাকি ওষুধগুলোও খান। জাহ্নবী কাকি দুধ দিয়েছিলেন ঠাম্মিকে? হ্যাঁ, আমি তো নিজে দুধ নিয়ে ওপরে যেতে দেখেছি। এক্ষুনি নিচে চলো, জাহ্নবী কাকির সঙ্গে এক্ষুনি কথা বলতে হবে। এই বলে ওরা নিচে জাহ্নবী কাকির ঘরে যায়। জাহ্নবী কাকিকে মৈনাক জিজ্ঞাসা করে, আচ্ছা কাকি, আপনাকে দু একটা প্রশ্ন জিজ্ঞেস করার আছে, আশা করছি আপনি সত্যি কথাই বলবেন। হ্যাঁ বলুন। সেদিন রাত্রে আপনি দুধ নিয়ে ঠাম্মির ঘরে গিয়েছিলেন ঠাম্মিকে দুধ দেওয়ার জন্য, তাই তো? না, আমি দুধ নিয়ে ওপরে গেছিলাম এটা ঠিকই, কিন্তু মায়ের ঘরে গিয়ে মায়ের হাতে আমি দুধ দিইনি। মানে তাহলে কে গেছিল ঠাম্মিকে দুধ দিতে? রাহুল। আপনি হঠাৎ রাহুলের হাতে কেন দিতে গেলেন? না না, আমি দিতে চাইনি,
রাহুল করিডোরে খেলছিল। আমার দুধ হাতে দেখে জিজ্ঞাসা করলো আমি কোথায় যাচ্ছি। মায়ের ঘরে যাচ্ছি বলতেও বায়না শুরু করলো যে ওই নিয়ে যাবে দুধটা। আমি বারণ করলেও কথা শুনলো না। বাধ্য হয়ে আমি ওর হাতে দুধটা দিয়ে ওকে বললাম সাবধানে যেতে। ও ঠিক আছে। কিন্তু কেন? দুধের সাথে মুকুটের কি সম্পর্ক? সম্পর্ক তো আছেই, পরে জানতে পারবেন। আমাদের এক্ষুনি ঠাম্মির সাথে একবার কথা বলতে হবে। উনি কি জেগে আছেন? না, বেশ রাত হয়েছে, উনি তো ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা তাহলে থাক, কাল কথা বলবো। এই বলে মৈনাক ও স্রোত নিজেদের ঘরে চলে যায়। কেস নিয়ে আলোচনা করতে করতে স্রোত গলায় পাউডার লাগাতে যায়, কিন্তু হাত ফসকে পাউডারটা তার জামায় পড়ে যায়। মৈনাক বলে, স্রোত দেখে কাজ করবে তো। স্রোত মেকআপ টুল থেকে উঠে দাঁড়িয়ে নিজের অসাবধানতার কথা বলতে বলতে পাউডারের গুঁড়ো জামা থেকে ঝাড়তে শুরু করে। মৈনাক তা দেখে কয়েক সেকেন্ড চুপ করে এক মনে কিছু একটা ভাবতে লাগলো। তারপর বলল, এই স্রোত, এক্ষুনি না আমাদের একবার উর্মিলা কাকির ঘরে যেতে হবে। কেন, কি হলো? গেলেই দেখতে পাবে, চলো। তবে হ্যাঁ, তোমার একটা কাজ আছে। কি কাজ? তুমি ছোট কাকির ঘরের সামনে পাহারা দেবে। কেউ এলে আমায় ইঙ্গিত দেবে, আমি ততক্ষণ একটা কাজ সেরে নেব, ঠিক আছে? ঠিক আছে। মৈনাক ও স্রোত উর্মিলা দেবীর অর্থাৎ ছোট কাকির ঘরে গেল। উর্মিলা দরজা খুললে মৈনাক বলে, ছোট কাকি, তোমার আলমারিটা আমায় একবার সার্চ করতে হবে, যদি তুমি পারমিশন দাও। হ্যাঁ অবশ্যই। মৈনাকের কথা মতন স্রোত ঘরের বাইরে করিডোরে ও ছোট কাকি দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দিতে থাকে। সেই সময় মৈনাক আলমারি খুলে যে শাড়িটা থেকে মুকুটটা পাওয়া গেছিল সেই শাড়িটা খোঁজে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় শাড়িটি নিচের তাকে আছে। শাড়িটা তুলে নিয়ে শাড়ির ভাঁজ খুলে দেখে এবং দেখার পরই ওর মুখে একটা হাসি ফুটে ওঠে, অর্থাৎ ওর সমীকরণ মিলে যাচ্ছে। তারপর সে ওই তাকের সব শাড়ি এক এক করে নামিয়ে দেখতে থাকে। তারপর হঠাৎ করেই একটা শাড়ির আঁচলের মধ্যে একটা রূপোর ব্রেসলেট দেখতে পায়। ব্রেসলেটটি শাড়ি থেকে খুলে সে দেখে ব্রেসলেটের এস লকটা অনেকটা ফাঁকা হয়ে আছে। সে আর বেশি দেরি করে না, ব্রেসলেটটা তার পকেটে নিয়ে নেয়। তারপর স্রোত আর উর্মিলাকে ডেকে বলে, আমার কাজ হয়ে গেছে। ছোট কাকি, আপনার এই শাড়িটা আমার কাছে রাখলাম, দরকার আছে। ঠিক আছে। এরপর ওরা নিজেদের ঘরে যায়। স্রোতকেও ওই শাড়িটা খুলতে সে বারণ করে, শুধু বলে, বুঝলে স্রোত, 2 4 করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। বেশ, তাই ভালো। এখন অনেক রাত হয়েছে, কাল আবার যা করার করবে, বুঝলে? এখন শুয়ে পড়ো। ঘড়ির কাঁটায় রাত 1:12। ওরা শুয়ে পড়ল। স্রোত ঘুমিয়ে পড়লেও মৈনাকের চোখে ঘুম এলো না। সে মনে মনে ভাবল, এই কাজটা একজন মহিলা করেছেন, এ ব্যাপারে আমি 100% নিশ্চিত। কিন্তু সেই মহিলা কে হতে পারে? তাছাড়া ব্রেসলেটটা দেখে যতদূর মনে হলো ওটা লেডিস ব্রেসলেট, কিন্তু কার? কদলীবালা পিসি দিদার? না 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 না, ওনার হাতে তো আধুনিক ডিজাইনের ব্রেসলেট থাকবে না। এছাড়া ঋষভবাবুর হাতেও তো নিশ্চয়ই লেডিস ব্রেসলেট থাকবে না। হ্যাঁ, কিন্তু ওনার স্ত্রী যদি কাজটা করে থাকেন, আচ্ছা এমনও তো হতে পারে ওনার নির্দেশেই রায়পূর্ণাই কাজ করেছেন। তাহলে ফাইনাল লিস্টের মধ্যে কারা থাকতে পারে? কদলীবালা পিসিদিদার নাতনি জুঁই, ঋষভবাবুর স্ত্রী রায়পূর্ণা, আর কেতকী ম্যাডাম। এইসব ভাবতে ভাবতেই মৈনাক চঞ্চল হয়ে উঠল। শেষে বেশ খানিকটা বিরক্ত হয়ে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে আবারও ছাদের দিকে এগোলো। ছাদের সিঁড়িতে উঠতে গিয়ে হঠাৎই হোঁচট খেয়ে পা ফসকে গেল মৈনাকের। পড়ে যাওয়ার ভয়ে সে সিঁড়ির লোহার রেলিংটা ধরে ফেলল বাঁ হাতে। নিজেকে সামলে রেলিংয়ের দিকে তাকাতেই সে অনুভব করতে পারে লোহার রেলিংয়ের মধ্যে আর্টিফিশিয়াল ফুল ও লাল কাপড়ের মধ্যে ঢাকা পড়ে থাকা একটা শক্ত কোনো বস্তুর উপস্থিতি। সে তখন লাল কাপড়টা সরায়। তারপর দেখতে পায় বস্তুটা হলো একটা সিসিটিভি ক্যামেরা, যেটা রেলিংয়ের পুল কাপড়ের মধ্যে ঢাকা থাকলেও ক্যামেরার মুখ খোলা অবস্থায় রয়েছে এবং ক্যামেরাটি রয়েছে নিচতলা থেকে ওপরতলা আসার দিকে, অর্থাৎ সিঁড়ির দিকে। এটা দেখে মৈনাক তৎক্ষণাৎ কুশের ঘরে যায়। কুশ দরজা খুলতেই ঘরের ভেতর ঢুকে মৈনাক বলে,
সরি এত রাতে ডিস্টার্ব করার জন্য। আমি একটা বিশেষ দরকারে তোমায় ডাকলাম, একটা হেল্প করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই, বলুন না, কি হেল্প চাই? ছাদের দিকে যাওয়ার সিঁড়ির রেলিংয়ে দেখলাম একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, কিন্তু কেন লাগানো আছে সেটা বলো তো। আসলে অনুষ্ঠান বাড়ি তো, বাড়িতে কে কখন ঢুকবে বেরোবে তার নজর তো আমরা সর্বক্ষণ রাখতে পারি না। যদিও সদর দরজার ক্যামেরা আছে, আর সেটা নিচতলাতেই শুধুমাত্র দেখা যায়। ওপরতলায় যে কে আসছে কে যাচ্ছে বোঝার জন্য ওই সিঁড়ির রেলিংয়ে এমনভাবেই ক্যামেরাটা ফিট করা হয়েছে, যেটার ক্যামেরার মুখ নিচের তলায় ওই সিঁড়ির মুখে থাকে। এই বুদ্ধিটা কার? জেঠুর। আচ্ছা, রাতের দিকের ক্যামেরায় ভিডিও ফুটেজ পাওয়া যাবে? আমি পেন ড্রাইভ নিয়ে আসছি। হ্যাঁ অবশ্যই, ক্যামেরা আমার ল্যাপটপের সাথেই কানেক্ট করা আছে। আপনি দাঁড়ান না, আমি এক্ষুনি অন করছি। সেই সময়ের মধ্যেই মৈনাক পেন ড্রাইভটা নিয়ে আসে ও কুশ তৎক্ষণাৎ ল্যাপটপটা অন করে রাতের সমস্ত ভিডিও ফুটেজ মৈনাকের পেন ড্রাইভে ট্রান্সফার করে দেয়। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার অনেক বড় হেল্প করলে। তোমায় আর ডিস্টার্ব করবো না, যাও ঘুমাও, আমিও ঘরে যাই। আমি তো বলেছিলাম মাকে নির্দোষ প্রমাণিত করার জন্য আমি যা হেল্প করার হয় সব করব। মৈনাক নিজের ঘরের টেবিলে গিয়ে বসে পেন ড্রাইভ ল্যাপটপে কানেক্ট করে ভিডিও ফুটেজ দেখতে থাকে। বেশ কয়েকবার দেখার পর ওর মুখে একটা স্বস্তির হাসি ফুটে ওঠে। সে লাবুকে ফোন করে। সরি এত রাতে ডিস্টার্ব করলাম। কোনো ব্যাপার না মৈনাকদা, বলো কি হয়েছে? কাল তোমার বৌভাতের অনুষ্ঠান কখন হবে? দুপুরে, ওই 1-2 নাগাদ করে। ঠিক আছে, তুমি কাল 9-10টার মধ্যে একবার এই বাড়িতে আসতে পারবে? আমি তোমার জন্য অপেক্ষা করব। হ্যাঁ সে তো যেতে পারবো, আমি অর্কদীপকে সব বলেছি, ও সব জানে, তাই ও ম্যানেজ করে আমায় নিয়ে যেতে পারবে। কিন্তু তুমি কি রহস্যের কোনো সমাধান করতে পেরেছো? মৈনাক একটা স্মিত হাসি হেসে বলল, 2-4 কাল সকালেই হবে। আমি আর স্রোত তোমার অপেক্ষায় থাকবো। রাখছি এখন। সকালে স্রোতের ঘুম ভাঙতেই মৈনাক বলে, লাবু আসছে কিছুক্ষণের মধ্যেই। লাবু আজ কেন? ওই যে 2-4। হ্যাঁ সত্যি? কিভাবে? এখন না, একটু ধৈর্য ধরো, একেবারে সবার সামনে রিভিল করব। তবে তার আগে আর একটা শেষ কাজ বাকি, যেটা সেরে ফেলতে হবে। তুমি ফ্রেশ হও, আমি আসছি। এই বলে মৈনাক ঘর থেকে বেরিয়ে যায় এবং নীলাঞ্জনা ঠাম্মির ঘরে উপস্থিত হয়। নীলাঞ্জনা ঠাম্মিকে জিজ্ঞাসা করে, আচ্ছা ঠাম্মি, একটা কথা আমায় মনে করে বলতে পারবেন? সেদিন রাত্রে আপনাকে দুধ দিতে কে এসেছিল? নীলাঞ্জনা ঠাম্মি একটু সময় নিয়ে মনে করে বললেন, তখন তো ওই তো তখন ওই কেতকী এসেছিল। ঠিক আছে, এখন আমি আসছি, পরে কথা হবে। সকাল 9:15। সদর দরজায় লাবু ও অর্কদীপকে দেখে সবাই চমকে যায়। তারা যে এই বাড়িতে কেন জিজ্ঞেস করলে মৈনাক সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, আমি আসতে বলেছি। কিন্তু কেন? আমি রহস্যের সমাধান করে ফেলেছি। এই কথাটা শোনার পর সবাই সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। উর্মিলা বলল, এই কাজ কে করেছে? শান্ত হন, আমি সব বলবো, তবে প্রমাণ সহ। আমায় একটু সময় দিন। প্রথমেই বলি, আমি 5টা জিনিস দেখাবো এবং তার সাথে সব বিশ্লেষণ করে বলবো। মৈনাক প্রথমেই দেখায় একটি পাথর। এরপর সে লাবুর কাছ থেকে মুকুটটি চেয়ে নেয়। এই ছোট্ট পাথরটা দেখতে পাচ্ছেন? এটাই মুকুটের একটা পাথর। মুকুট পাওয়ার পর বিয়ের সময় আপনারা সবাই দেখেছিলেন মুকুটটায় পাথর ছিল না, তবে সেই পাথর আমি খুঁজে পেয়েছি। এবার প্রশ্ন হলো, এই পাথর আমি পেলাম কোথায়? এই পাথর আমি রান্নাঘরের হলুদের বয়াম থেকে পেয়েছি। এরপর মৈনাক শাড়িটা দেখায়। এই শাড়িটা কেউ চিনতে পারছেন? এই ওই শাড়ি এটা ওই শাড়ি যে শাড়ির ভাঁজ থেকে মুকুটটা পাওয়া গেছে। এবার আপনারা সবাই শাড়ির ভাঁজটা ভালো করে লক্ষ্য করে দেখুন, কিছু দেখতে পাচ্ছেন কিনা। সবার প্রথম লাবু দেখে বলে ওঠে, হ্যাঁ হলুদ গুঁড়ো আছে তো, কিন্তু শাড়িতে হলুদ গুঁড়ো এলো কি করে? এরপর সবাই এক এক করে দেখে বলে যে তারাও হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছে।
এরপর মৈনাক বলে, এই শাড়িতে হলুদ গুঁড়ো থাকার কারণ খুব সিম্পল। হলুদের বয়ামে মুকুটের পাথর পাওয়া গেছে, মানে বয়ামে মুকুট রাখা হয়েছিল, এটা আমরা বুঝতেই পারছি। এবার মুকুট জোর করে ঢোকাতে বা বার করতে গিয়ে হয়তো পাথরটা খুলে গেছে। মুকুট বার করার পর শাড়িতে রাখা হয়, তাই মুকুটের গায়ে লেগে থাকা হলুদ শাড়ির ভাঁজে লেগে যায়। এই কাজ যে করেছে সে খুব চালাক। মুকুট নীলাঞ্জনা ঠাম্মির ঘর থেকে সরানোর পর নিজের কাছে রাখতে ভয় পেয়েছিল, পাছে লোকাতে গিয়ে কেউ যদি দেখে ফেলে বা ধরা পড়ে যায়। এই ভয়ে সে সেই রাতে রান্নাঘরে গিয়ে হলুদের বয়ামে মুকুট লুকিয়ে রাখে। সোনায় হলুদ রাখলে সোনা চকচক করে, এটা সে খুব ভালো করে জানতো। আচ্ছা, এবার আসি নেক্সট পয়েন্টে। এরপর মৈনাক একটি ব্রেসলেট দেখায়। এই রূপোর ব্রেসলেটটি আমি আলমারির ওই তাকের শাড়িটির পাশের রোতে থাকা একটা শাড়ির আঁচলে সুতোর কাজের মধ্যে আটকে থাকা অবস্থায় পেয়েছি। এই ব্রেসলেটের এস লকটা ঢিলা, হয়তো কোনোভাবে আটকে গিয়েছিল সুতোয়। তাড়াহুড়োর চোটে জোর করে হাতটা টানতেই খুলে গেছে। তিনি আর লক্ষ্য না করেই বেরিয়ে যান। মৈনাক উর্মিলাকে জিজ্ঞাসা করে, ছোট কাকি, এই ব্রেসলেটটা কি আপনার? না মানে কথা উঠতেই পারে যে আপনার আলমারি থেকে পাওয়া গেছে, মানে এটা আপনার? না, এটা আমার নয়। জানতাম এটা আপনার নয়। এবার তাহলে প্রশ্ন হলো এটা কার? এরপর সে কেতকীর সামনে গিয়ে প্রশ্ন করল, আচ্ছা কেতকী ম্যাডাম, কাল আপনি কখন জল আনতে নিচে এসেছিলেন? আমি জল আনতে? কই না তো। আপনি ঠিক বলছেন? আপনি নিশ্চিত যে আপনি কাল রাতে 1:12 নাগাদ নিচে এসে রান্নাঘরে যাননি জল আনতে? হ্যাঁ, আমি বলছি তো, আমি রান্নাঘরে যাইনি জল আনতে, কোনো মতেই না। কিন্তু ভিডিও ফুটেজ যে অন্য কথা বলছে। ভিডিও ফুটেজ? হ্যাঁ, অবাক হচ্ছেন? দাঁড়ান, আমি এক্ষুনি আপনাকে দেখাচ্ছি ভিডিও ফুটেজ। এই বলে মৈনাক ল্যাপটপ অন করে একটি ভিডিও প্লে করে, যেখানে 1:12 নাগাদ দেখা যায় একজন মহিলা ওপর থেকে নিচে আসেন হাতে খালি জগ সমেত এবং রান্নাঘরে যায়। আবার 3 মিনিটের মধ্যেই জগ ভর্তি করে জল সমেত ওপরে চলে আসেন। ভিডিওটা পজ করে আবারও মৈনাক বলে, আপনার মিথ্যে বলার কারণটা জানতে পারি? এতক্ষণ কেতকী ম্যাডাম স্মার্টলি উত্তর দিলেও এবার উনি ঘাবড়ে গেলেন। ওনার মুখে তার ছাপ স্পষ্ট। তাও উনি নিজেকে সামলে নিয়ে বললেন, আসলে আমি ভুলে গিয়েছিলাম আর কি। কিন্তু মুকুটের সাথে আমার রান্নাঘরে যাওয়ার কি সম্পর্ক হলো সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার ঘরে জলের জগ খালি হয়ে গেছিল, তাই আমি নিচ থেকে জল ভরে নিয়ে গেছিলাম বাবু। তাতে আবার দোষ কি আছে? দেখুন, সম্পর্ক তো আছেই, না থাকলে আপনার হাতের ব্রেসলেট উর্মিলা কাকির আলমারির শাড়ির তাকে পাওয়া যায় কি করে? মানে কি বলছেন কি আপনি? আমায় এভাবে আপনি অপমান করতে পারেন না। আমি এই বাড়িতে বিয়ের অনুষ্ঠানের জন্য এসেছি, এই বাড়ির অতিথি, এটুকুই। এই চুরির সাথে আমার কোনো যোগ নেই। এই ব্রেসলেটটা আপনার, হ্যাঁ কি না? না। বেশ, আমি আবারও প্রমাণ করে দেব যে ওই ব্রেসলেটটা আপনার। এই বলে মৈনাক আবার ভিডিও অন করলো এবং সেখানে দেখা যাচ্ছে কেতকী ম্যাডাম যখন জগ নিয়ে উপরে উঠছেন সিঁড়ি দিয়ে, তখন তার ডান হাতে ওই একই রূপোর ব্রেসলেট রয়েছে। এই পজিশনেই মৈনাক পজ করে জুম করে আরো স্পষ্টভাবে দেখিয়ে দেয়। কিন্তু আপনি যে বললেন ব্রেসলেটটা আপনার নয়, তাহলে আপনার হাতে এই একই ব্রেসলেট এলো কি করে? কেতকী ম্যাডাম আর কোনো কথা বললেন না, চুপ করে দাঁড়িয়ে রইলেন। মৈনাক আবারও বলা শুরু করলো, লাস্ট পয়েন্ট আমি দেখাচ্ছি, তারপর প্রথম থেকে সব গুছিয়ে বলছি। এবার মৈনাক একটা কাগজের টুকরো বার করলো এবং সেই কাগজের টুকরোর ভাঁজ খুলে সবাইকে দেখালো। লাবু, তুমি এই কাগজের টুকরোটা একটু হাত দিয়ে দেখো তো কোনো কিছুর গুঁড়ো পাও কিনা। মৈনাকের কথা মতন লাবু কাগজের টুকরোটায় হাত দিয়ে দেখলো। হ্যাঁ, সাদা পাউডারের মতো গুঁড়ো আছে। এটা পাউডার নয় লাবু, এটা ডায়াজেপাম ট্যাবলেটের গুঁড়ো, অর্থাৎ ঘুমের ওষুধের গুঁড়ো। কি কেতকী ম্যাডাম, ঠিক বললাম তো?
আপনি দুধের সাথে ঘুমের ওষুধের গুঁড়ো মিশিয়ে ঠাম্মিকে খাইয়েছিলেন, তাই তো? চুপ করে থাকবেন না ম্যাডাম, কথা বলুন। আপনার নীরবতায় কোনো লাভ হবে না। সমস্ত প্রমাণ আপনার বিরুদ্ধে, তাই আপনি ধরা পড়ে গেছেন। স্বীকার করুন আপনি কেন এই কাজ করেছেন। কেতকী ম্যাডাম এবার কেঁদে চেঁচিয়ে উঠে বললেন, হ্যাঁ, আমি করেছি। আমি যা করেছি বেশ করেছি। আমি কোনো অন্যায় করিনি। আমার কোনো অনুতাপ নেই। আমি আমি আমার প্রাপ্য বুঝে নেওয়ার জন্য এই কাজ করেছি। বেশ করেছি, না করেছি, বেশ করেছি। কিন্তু কি তুমি কেন এই কাজ করলে? তুমি আমায় চোর সাব্যস্ত করে তোমার কি লাভ হলো? আমি তোমার কি ক্ষতি করেছি? হ্যাঁ, এই সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি ছোট কাকি। তার আগে আমি সব পরপর ক্লিয়ার করে বলে নিই। কেতকী ম্যাডাম এই কাজ রাগ, ক্ষোভ ও হিংসা থেকে করেছেন। বিজনেস পার্টনার হিসেবে নীলাভবাবুর 40% লাভের অঙ্ক উনি মেনে নিতে পারছিলেন না, তাই চেয়েছিলেন আপনাকে দোষী সাব্যস্ত করে সমাজে আপনার ও অনিরুদ্ধ কাকুর নামে একটা কলঙ্ক রটাতে, যাতে আপনাদের ব্যবসার পতন ঘটে ও সম্মানে আঘাত পড়ে। ঠিক সেই সময় নীলাভবাবু এবং কেতকী ম্যাডাম ব্যবসার হাল ধরবে এবং ওনারাই এই ব্যবসার মালিক হবেন। এতটা পরিষ্কার মোটিভ। কিন্তু কেতকী এই এত বড় কাজটা করলেন কিভাবে সবার নজর এড়িয়ে? উনি খুব চালাক চতুর মহিলা, তাই খুব বুদ্ধি ধরে এই কাজটা করেছেন। রাত্রে যখন জাহ্নবী কাকি দুধ নিয়ে ওপরে যাচ্ছিলেন ঠাম্মিকে দেওয়ার জন্য, ঠিক তখনই রাহুল বায়না করে কাকির হাত থেকে দুধ নিয়ে নেয় এবং বলে যে দুধটা রাহুল ঠাম্মিকে দিয়ে দেবে। কাকি প্রথমে দিতে না চাইলেও পরে জোড়াজুড়িতে দিয়ে দেয় এবং দিয়ে নিচে চলে যায়। এই কাজটা রাহুল মায়ের শেখানো কথাতেই করেছে। বাচ্চা মানুষ অত 7-5 কিচ্ছু না ভেবে, হয়তো মা বলেছে দুধের গ্লাস নিয়ে ঠাম্মিকে দিয়ে আসতে, তাই রাহুল বায়না করেছিল। কাকি নিচে চলে গেলে কেতকী ম্যাডাম রাহুলের হাত থেকে দুধের গ্লাস নিয়ে নেয়, তারপর করিডোরে দাঁড়িয়ে দুধের মধ্যে ডায়াজেপাম ট্যাবলেটের গুঁড়ো মিশিয়ে দেয়। দেওয়ার পর এই ছোট্ট কাগজটা করিডোরের একটা থামের কাছে ফেলে চলে যান ঠাম্মির ঘরে। ওষুধের অ্যাকশনে ঠাম্মি অঘরে ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে রাত্রে কেতকী ম্যাডাম জল আনতে যাওয়ার নাম করে প্রথমে যান ঠাম্মির ঘরে। ওনার বালিশের তলা থেকে চাবিটা বের করে আলমারি খুলে মুকুট নেন, আবার আলমারি বন্ধ করে বালিশের নিচেই চাবিটা রেখে বেরিয়ে আসেন। কিন্তু উনি ঘরে যান না, যান রান্নাঘরে। উনি ভেবেছিলেন ঘরে গিয়ে মুকুটটা রাখতে গেলে যদি নীলাভ আর রাহুলের চোখে ধরা পড়ে যায় তখন কি হবে। তাই উনি ভাবলেন মুকুট তো হলুদে রাখলে আরো চকচক করে, তার মানে হলুদ মুকুটের জন্য খারাপ পদার্থ নয়। তাই তিনি সাবধানতার সাথে রান্নাঘরে গিয়ে হলুদের বয়ামে মুকুট রাখেন। তারপর আবার জল ভর্তি করে ওপরে চলে যান। ভোরেও জল আনার অজুহাতে উনি একইভাবে রান্নাঘরে যান এবং হলুদের বয়াম থেকে মুকুট বার করেন ও হলুদের বয়াম তাকে রেখে চলে যান। এবার আসল কাজ, উর্মিলা কাকির ঘর অবধি গিয়ে পৌঁছানো। উনি কখন গিয়ে মুকুট আলমারিতে রাখেন সেটা উনি নিজেই বলবেন, তবে তার আগে আমি আরো একটা বিষয় ক্লিয়ার করে দিই। উর্মিলা বৌদির আলমারি খুলে আলমারির নিচের তাকে শাড়ির ভাঁজে উনি মুকুটটা রাখেন। হলুদের বয়ামে রাখায় মুকুটের মধ্যে হলুদ গুঁড়ো লেগেছিল, সেই অবস্থাতেই শাড়ির ভাঁজে রেখেছিলেন উনি, তাই হলুদ গুঁড়ো দেখতে পাওয়া গেছে। মুকুট রাখতে গিয়ে পাশের রোতে থাকা একটা শাড়ির আঁচলের মধ্যে ওনার হাতের ব্রেসলেটটির এস লকটি কোনোভাবে লুজ থাকায় সুতোর কাজের মধ্যে আটকে যায়। উনি কোনো রকমে হাত ছাড়িয়ে আলমারি বন্ধ করে সেই ঘর থেকে চলে যান। ধরা পড়ে যাওয়ার ভয় ওনার মাথায় আসেনি যে ওনার হাত কিসে আটকে ছিল, তাই আমি পরে সার্চ করতে গিয়ে এই ব্রেসলেটটা পেলাম। কিন্তু একটা জায়গা ম্যাডাম, আপনি বলুন যে আপনি কখন কিভাবে আলমারি খুলে রাখলেন মুকুটটা? কিন্তু একটা জায়গা ম্যাডাম, আপনি আমায় বলুন যে আপনি কখন এবং কিভাবে আলমারি খুলে মুকুটটা রাখলেন? আমি মনে ভেবেই নিয়েছিলাম যেভাবেই হোক মুকুটটা আমায় উর্মিলাদির ঘরে রাখতেই হবে। আমি ছক কষতে থাকি,
হঠাৎই বুদ্ধি খেলে যায়। আমার কাছে ঘুমের ওষুধ থাকায় সেটি গুঁড়ো করে দুধে মেশানোর পরিকল্পনা করি। আসলে আমার নিজেরই তো ঘুমের সমস্যা, নিজের ঘর ছাড়া অন্য কোথাও গিয়ে আমার ঘুম হয় না। তাই ডাক্তারের পরামর্শেই ওষুধটা নিয়ে বিয়ে বাড়িতে এসেছিলাম। তারপর রাহুলকে শিখিয়েছিলাম দুধ নিয়ে মাসির কাছে যাবে, এটাই বলার জন্য। কিন্তু উর্মিলাদি নিচে চলে যাওয়ার পর রাহুলের হাত থেকে দুধটা নিয়ে রাহুলকে ফোন দিয়ে ঘরে পাঠিয়ে দিই। তারপর আমি কাজ সেরে ফেলি। মাসির ঘরে গিয়ে দুধটা খাইয়ে মাসিকে শুইয়ে দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে আসি। শোয়ানোর সময় দেখলাম মাসি নিজেই কোমর থেকে চাবিটা খুলে রাখে এবং সেটাকে রাখে ওই বালিশটার তলায়। তাই আমার কাজটা আরও সহজ হয়ে গেল। রাতে সুযোগ বুঝে কোপ মেরে ফেলি। তারপর পরদিন সকালে বিয়ের অনুষ্ঠানের কারণে উর্মিলাদি আর অনিরুদ্ধদা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিল। তবে অনিরুদ্ধদা নিচে চলে গেলেও উর্মিলাদি স্নান করছিল বাথরুমে। আমি ঘরে গিয়ে দেখি আলমারিতে চাবি লাগানো রয়েছে, হয়তো স্নান করতে যাওয়ার আগে শাড়ি টাড়ি নেবে তাই। কিন্তু চাবি অন্য কোথাও না রেখে আলমারিতে রেখেই চলে গেছিল। সেই সুযোগটুকুই আমি কাজে লাগিয়েছিলাম। চাবি খুলে আলমারির নিচের তাকে শাড়িতে মুকুট রেখে আবার আলমারি বন্ধ করে চাবি লক করে আলমারিতে রেখেই চলে আসি। আসলে আমি মেনে নিতে পারিনি যে একই বিজনেসে অনিরুদ্ধদার লাভের অঙ্ক বেশি আর আমাদের লাভের অঙ্ক এতটা কম। নীলাবু বরাবরই খুব সাদাসিধে, ও খুব ভালো মনের মানুষ, তাই ও যেটুকু পায় ও সেটুকুতে খুশি থাকে। আমি তা পারি না, তাই আমি বিজনেসটা নিজের হাতে করে নেওয়ার চেষ্টা করেছিলাম। মার্কেটে ওদের বদনাম অবধি করতে চেয়েছি আমি। অনেকদিন ধরেই আমি সুযোগ খুঁজছিলাম, কিন্তু কিছুতেই কিছু করে উঠতে পারছিলাম না। সেদিন আমার সামনেই উর্মিলা বৌদি যখন চাবি দিচ্ছিল আলমারি আর বাক্সতে, তখনই আমি খুব ভালো করে দেখে নিয়েছি এবং তখনই ভেবে নিয়েছিলাম সেই রাত্রির মধ্যেই আমি কাজ হাসিল করব। কিন্তু আমি যা করেছি না, তাতে আমার কোনো আফসোস নেই, কোনো আফসোসই নেই। যা করেছি বেশ করেছি। এরই মধ্যে অনিরুদ্ধ বলল, বৌদি তুমি এই কাজটা করতে পারলে? আমি তোমার কোনোদিনও কোনো ক্ষতি করিনি, উল্টে তোমার অসময়ে আমি পাশে ছিলাম। ব্যবসার মূলধন আমার বেশি থাকবে এটাই তো স্বাভাবিক। আর আমি নীলাবকে কোনোদিনই পার্টনার হিসেবে দেখিনি, সবসময় আমার নিজের ভাইয়ের মতনই দেখেছি। ওকে আমি শতকরা হিসেবে যথেষ্ট টাকা দেই, আমার ক্ষতি করে তো আমি দিতে পারবো না। আর যাই হোক, আমার ব্যবসায় আমাকে মূলধন ইনভেস্ট করতে হয়, আর তার লাভের কিছু অংশ আমাকে রাখতেই হবে। নীলাভ বলল, এটা তুমি কি করলে? আমার ব্যবসা চলে যাওয়ার পর দাদাই আমার পাশে ছিল, এখন আমার কি হবে? কোথায় যাব আমি? যার নুন খেয়েছি এতদিন তার পেটে লাথি মারলে তুমি? হ্যাঁ, তুমি যা ক্ষতি করেছো তার কোনো ক্ষমা হয় না। তোমাকে শাস্তি ভোগ করতেই হবে। নীলাঞ্জনা ঠাম্মি বললেন, এ তো দেখছি সর্ষের মধ্যেই ভূত। রেখে তো কি, তোর দুরাবস্থায় আমরাই তো তোর পাশে ছিলাম রে, আর শেষে তুই কিনা আমাদের বদনাম করতে চেয়েছিলি। ছি ছি ছি, এই মুহূর্তে এই বাড়ির সাথে তোর আর কোনো সম্পর্ক নেই। তোর সমস্ত সম্পর্ক আমরা শেষ করলাম। এই বাড়ি ও ব্যবসার সাথে তোদের আর কোনো যোগাযোগ থাকবে না, এটাই আমার শেষ কথা, জেনে রাখ। এরপর উর্মিলা মৈনাককে বলে, তোমায় যে কি বলে ধন্যবাদ জানাবো মৈনাক। আজ তুমি না থাকলে আমার যে কি হতো। এত বড় চোর অপবাদ থেকে বাঁচানোর জন্য তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। আমার সম্মান ও এই বাড়ির ঐতিহ্যের স্বর্ণ মুকুট তুমি রক্ষা করেছো। আমি আশীর্বাদ করি তুমি অনেক বড় হও, ভালো থেকো, আর এইভাবেই সত্যের পথে থেকে সত্যের জন্য লড়াই করে যাও। ভগবানের কৃপায় এইভাবেই আমি যেন দুষ্টু লোকেদের দমন করতে পারি, এই আশীর্বাদ করুন আপনারা সবাই। লাবু ও বাড়ির সবাই একে একে মৈনাক ও স্রোতকে ধন্যবাদ জানায়।
এরপর পুলিশ এসে কেতকী ম্যাডামকে অ্যারেস্ট করে।